হ্যালো এভরিওয়ান, আমাদের ক্লাসটি অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। কি রে, আমার এত নেটওয়ার্কের সমস্যা নাকি? না, ঠিক হয়েছে এবার। আমার এরকম লাগতেছে কে? এই লাইটটা তাহলে অফ করে দিই, এটা দিয়ে দেখো। তাহলে এই মাথার উপরটা বন্ধ করতে হতো। এবার চলবে মনে হয়। এবার ঠিক আছে। যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। একটু আগে আগে চলে আসলাম কারণ তোমাদের কিছু প্রশ্নের উত্তর নিব এই জন্যে। ওকে, এবার ঠিক আছে সব। ওকে, তো আমি তোমাদের একটু প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আগে আগে চলে আসলাম। ক্যামেরা ঘষা দেন, ঘষা দিছি, ঘষা দিয়েই ঠিক করলাম। তো তোমাদের কার কী অবস্থা একটু জানাও, পড়াশোনা ঠিক মতন হচ্ছে কি না, আর তোমাদের কি অবস্থা সবার একটু জানাও। এবার সব ওকে। ওকে, তো আজকে কিন্তু আমাদের লিমিট ও অন্তরীকরণের মধ্যে প্রথম পর্ব। তো আমি কিন্তু তোমাদের লিমিট পড়াবো, ঠিক আছে? তো একজন লিখছে যে অনেক বৃষ্টি ভাইয়া। হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ক্লাস করো। তামিনা ইয়াসিন লিমা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কাবু ভাইয়ের চুলগুলো আমার খুব পছন্দ হয়, আমার দেখে খুব হিংসা হয়। এই চুল দেখে যে তোমার হিংসা হয়, তাহলে আমি যখন ভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম, সেকেন্ড ইয়ারে ছিলাম, ওই চুল দেখলে তুমি তো মরে যাইতা, আত্মহত্যা করতা। ভাই লাইভ এক্সাম অ্যাপে ভার্সিটি প্লাস গুচ্ছ অপশনটা নাই, আপাতত নাই। আমরা সব সিস্টেম ডেভেলপ করবো ধীরে ধীরে, এবং ওটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা তোমাদের এক্সাম নেওয়া ট্রাই করবো। তুই যা তাহলে। ওকে, একজন অনেকজনকে ট্যাগ আসছে, ভালো কথা। পড়াশোনায় মন বসে না, আজকে পড়া বাকি বাট হচ্ছে না তেমন। এখন তুমি যে নতুন প্রেমে পড়ো, তাহলে তার পড়ালেখা হবে না। তো যখন অ্যাডমিশন চলে আসবে তখন প্রেম করা যাবে না। যদিও প্রেম করো, অন্ততপক্ষে এই সময়টাতে একটু মাপ চাই নিতে হবে যে আমাকে একটু মাফ করে দাও, আমি কিছুদিন একটু অফ থাকবো, তারপরে আমি আবার প্রেম করব, ঠিক আছে? তো এখন তোমরা একটু রেস্ট রেস্ট নাও, ঠিক আছে? তারপরে হচ্ছে একজন লিখছে আছি বোন, কাকে বলছে আমি জানি না। সালাম দিচ্ছ অনেকবারে, ওয়ালাইকুম সালাম নিয়ে নিচ্ছি, আর কতবার ওয়ালাইকুম সালাম নিব। ভাইয়া আমি এক্সাম দিবার পাচ্ছি না। তুমি এক্সাম দিতে না পারলে এটা আমাকে বলে লাভ নাই। তুমি হচ্ছে আমাদের যে ওখানে যে তোমাদের যেখান থেকে তুমি কোর্সটা কিনেছো, মাই কোর্স, ওখানে যাই দেখবে নিচে যেখান থেকে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়েছো, গ্রুপ জয়েন রিকোয়েস্ট দিন, ওখানে যে অপশনটা পেয়েছো নিচে দেখবে নোটিস নামে একটা অপশন আছে, যেখানে তুমি একটা ফোন নাম্বার পাবা, সেখানে কল করলে হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপর পেছনে পড়া সব ভুলে গেছি, রিভিশন দিতে গেলে লেকচারগুলো কমপ্লিট হয় না। এটা সবারই প্রবলেম, এটা তোমার প্রবলেম না। এই জন্য তোমাকে বেশি সময় দিতে হবে, ঘুমকে হারাম করে দিতে হবে, যে ঘুম বলে পৃথিবীতে কিছু নেই। তারপর তোমাকে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ওকে, একজনের ভাইয়া কেমন আছেন? ভালো আছি। আমার তো প্রেম হয় না, আবার পড়াও হয় না ভাইয়া। তাহলে তোমাকে আর কি বলবো, তোমার পৃথিবীতে বেঁচে থাকারও দরকার নেই, যেহেতু তোমার কিছুই নেই। ভাই সব কিছু ওই স্কিপ করছি এই অধ্যায়ের একাডেমিকে স্কিপ করলে কোনো সমস্যা নেই, অ্যাডমিশন এটা একবার পানি দুধ ভাত। প্রেম করি না, ক্রাশ খাই, এতে কি কোনো সমস্যা আছে ভাইয়া? না, ক্রাশ খেলে কোনো সমস্যা নাই, ক্রাশ যে কেউ খাইতে পারে, তো ক্রাশ খেলে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে ভাই আমাদের 14 উইক পর কি শুধু এক্সাম হবে নাকি ক্লাস? না, ক্লাস কেন আর হবে? ক্লাস এখানে এসে যা একটা ক্লাস একবার হয়েছে, এটা রিপিট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আবার পরবর্তীতে কোনো ক্লাসও হবে না। তোমাদের যা কমিটমেন্ট ছিল সেটাই দেওয়া হবে। যেদিন ক্লাস শেষ, সেদিন ক্লাস শেষ মানে শেষ, ঠিক আছে? তুমি সেই ক্লাসগুলো পরে রিভিশন দিবা। আমি তো কোনো ছেলে এর দিকেও তাকাই না। তুমি তো ছেলে মানুষ হয়ে ছেলের দিকে তাকাবা কেন?
শওকত হোসাইন, ভদ্র মেয়ে, এবার লিখছে ভদ্র মেয়ে। তোমার ছবি দেওয়া ছেলে নাম শওকত হোসাইন, না সামনে আবার এমডি লেখা, তুমি আবার মেয়ে হইলা কবে, বুঝলাম না। ওরা তো দূরেও কথা প্রেমও করতে পারি না। হ্যাঁ, ওরা তো দূরের কথা প্রেমও করতে পারি না। গুড, প্রেম করা দরকার নাই। তারপরে হচ্ছে ভাই আমি 50% পারি কি, এখন আমি কিভাবে আরও উন্নত করতে পারি? তোমাকে আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে এবং প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে। ভাই তুফান আসছে সিলেটে, তো আমি কি করবো এখন? তুফান যা সামাল দিব ওখানে, আমি তো কিছু করতে পারবো না। ভাই ক্যালকুলেশনের জন্য আলাদা ভিডিও দেন। দেখো আমি বারবার একটা কথা বলছি, ক্যালকুলেশন আসলে ওইভাবে সম্ভব না, মানে ক্যালকুলেটার ছাড়া তুমি যখন 2012-13 সালে প্রশ্ন সলভ করো তাহলে তুমি পারবা না। তোমাকে দেখতে হবে 2014 সালে ঢাকা ভার্সিটির প্রশ্ন, যেগুলো তুমি হাতে হাতে ক্যালকুলেশন করতে পারবে, ঠিক আছে? এখন আমি তোমাকে শিখাবো একটা ক্যালকুলেশন, পরীক্ষা আসবে আরেকটা, এবং আমি ক্লাসের সময় বলে দিচ্ছি কোন কোন জিনিসগুলো মুখস্থ রাখবা, এটা বলে দেওয়া হয় ক্লাসের মধ্যে। কিন্তু প্রেম করি না, আবার আপনার উত্তর শুনে কোপায় পড়বো। হ্যাঁ কোপায় পড়ো ভাইয়া, জিএফ কইছে চান্স না পাইলে ব্রেকআপ। ব্রেকআপ না ব্রেকআপ, তুমি তো ব্রেকআপ বানানোই পারো না, তুমি আবার কেমনে প্রেম করো? ভাই একটু বেসিক থেকে জ্বালাই দিয়েন, বেসিক শিখে এখানে লাভ নেই আজকে। যতটুকু অ্যাডমিশনের জন্য মনে রাখবে, অ্যাডমিশনের বেসিক আর একাডেমিক বেসিকের মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? তো অ্যাডমিশনের বেসিক দিয়ে পড়াবো, সমস্যা নেই। ভাই লিমিট নিয়ে খুব টেনশন আছে, যদি টেনশনে থাকো আজকে ক্লাসে পড়ার টেনশন থাকবে না। আমার 3টা ক্রাশ আছে কিন্তু সবাই নায়ক। তাহলে তুমি নায়িকা হয়ে যাবা, তাহলে তো হয়ে গেল। প্রেম করতে মনে চায় না বাট সুন্দর মেয়ে দেখলেই ক্রাশ, এটা ভালো জিনিস। ক্রাশ খাও, কোনো সমস্যা নেই। আমাকে মেয়েরা খালি নক দেয় ভাই, এখন আমি কি করতে পারি? তুমি তোমার আইডি ডিঅ্যাক্টিভ করে ফেলো, সমাধান একটাই। 14, আচ্ছা একটা কাজ করতে হবে, তুমি তোমার আইডি প্রোফাইল পিকচার মেয়ে দিয়ে দাও, তাহলে আর কোনো মেয়ে নক দিবে না, ভালো উপায়। ভাইয়া কমেন্ট আর আপনার কথা শুনে আম্মু আমি, আচ্ছা যদি আন্টিরা আছে তাহলে আর বলা যাবে না কিছু। ভাইয়া অ্যাডমিশন ইজ অল অ্যাবাউট মুখস্থ, কিছুটা বলতে পারো। কারণটা কি, যে তুমি যদি ক্যালকুলেশন করতে যাও তাহলে তুমি দেখবে অনেক সময় চলে গেছে। সো এই জন্য আমি ম্যাথের ক্ষেত্রে বলি, আমি ম্যাথের ক্ষেত্রে আমি এর আগে যখন অফলাইন পড়াতাম আমি ক্লাসে ডিরেক্ট বলতাম ভাই এটা মুখস্থ করবো। এখন পোলাপান যখন বলে যে ভাই ম্যাথেও মুখস্থ করবো, আমি হ্যাঁ কিছু করার নাই, কারণ এই এমসিকিউটা এতটাই ইম্পর্টেন্ট, তুমি যে কোনো ভার্সিটি থেকে কমন পেয়ে যেতে পারো। তখন তোমার যে অ্যান্সারটা মনে থাকে তুমি টাপ অ্যান্সার দিয়ে দিতে পারবা, ঠিক আছে? আগের পড়া রিভিশন দেওয়ার কিছু টেকনিক বলেন। তুমি আগের পড়া রিভিশন দিতে চাইলে আর কিছুদিন অপেক্ষা করো, আবার তুমি আমাদের রুটিন অনুযায়ী পড়তে থাকো। এই রুটিনের বাইরে যদি সময় পাও তাহলে রিভিশন দিবা, আদারওয়াইজ দেওয়া দরকার নাই। তারপর আমাদের ক্লাস যখন থেকে স্টপ হয়ে যাবে তারপর থেকে তুমি রিভিশন দিবা। কত সাল বাদ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে জানাই দিয়েন প্লিজ। 2014 সাল থেকে ক্যালকুলেটার অফ করে দেওয়া হয়েছে, মানে আমি যখন পরীক্ষা দিছি 2015-14 সালে যখন এক্সাম দিয়েছি তখন আমি ক্যালকুলেটার ইউজ করতে পারি নাই, মানে আমরাই প্রথম ব্যাচ ছিলাম। তো তুমি 2014 সালে আগেরগুলো তুমি স্কিপ করবা না, আগেরগুলোর ক্যালকুলেশন একটু বড় বড়, তো সেটা যদি ক্যালকুলেশন করতে না পারে তাহলে হতাশ হবা না। 2014 সাল থেকে তুমি দেবে ক্যালকুলেশনগুলো, তারা এমনভাবে দিয়েছে যে তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে পারবা। আজকে এত আগে ক্লাস শুরু হয়েছে না, ইচ্ছা করে আজকে আমি আগে আসছি। অনেকে কমেন্ট করতেছে মেয়েগুলো অনেক জোস ভাইয়া, ক্রাশ খেতে খেতে। ওকে, তো যাই হোক আমাদের ক্লাসের সময় হয়ে গিয়েছে, আমাদের ক্লাস অলরেডি 2 মিনিট লেট হয়ে গেছে। তো যাই হোক আমি অনেকক্ষণ আগে এসেছিলাম। কথায় কথায় ক্যালকুলেটর ইউজ হয়, আমার জানার মতে কোনো ভার্সিটি তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। সো ক্যালকুলেটর হিসাব বাদ দিয়ে দাও। যারা সালাম দিয়েছো লাস্টবারের মতো জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো চলো আমরা আমাদের একজন লিখছে একটা কথা তুমি বলতে থাকো তাড়াতাড়ি। একজন লিখছে ভাই প্রেম করলে নাকি বুদ্ধি কমে যায়, এটা কথা কে বলছে? এটা আমি জানি না। প্রেম করলে তো বুদ্ধি বাড়ে যায়, আসলে বাড়ে যায়। তুমি কিভাবে লুকাবা, কিভাবে ফাঁকি দিবা, এই বুদ্ধিগুলো তুমি দেখবে যে অটোমেটিক মাথার মধ্যে চলে আসে, ঠিক আছে? এর আগে তুমি এই বুদ্ধিগুলো কথা পাবা না, যখন তুমি এটা শুরু করবে তখন তুমি দেখবা লুকানোর জন্য মাথায় অসংখ্য বুদ্ধি চলে আসতেছে, তো সেখান থেকে তুমি বুদ্ধিমান হয়ে যেতে পারো। ওকে, তো যে লেগসে প্রেম করা জরুরি, তোমার তাহলে অ্যাডমিশনে চান্স পাওয়ার দরকার নেই, তুমি যে প্রেম করো। তো চলো আমরা পড়াশোনা শুরু করি, আমরা আর কারো কথা শুনতে যাব না। আমাদের একদম পড়াশোনা শুরু হবে, আমরা এখন পড়ালেখায় মনোযোগ দিব, আর কারো কোনো কথা শোনা হবে না, ঠিক আছে? তো আমরা এখন এক এক করে প্রবলেম সলভে চলে যাই। কেউ আর কমেন্ট করো না, আমি এখন আর কোনো কমেন্ট দেখতে যাব না, কোনো কমেন্ট এখন আর পড়া হবে না, শুধুমাত্র পড়ানো হবে। ওকে, তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কি বলতো, লিমিট ও অন্তরীকরণ। পর্ব হচ্ছে 1। আজকে পর্ব 1-এর মধ্যে শুধুমাত্র আমরা লিমিট নিয়ে আলোচনা করব।
তো এখানে বেশ কিছু ফর্মুলা দিব, দয়া করে কষ্ট করে প্রত্যেকটা ফর্মুলা ঠোঁটের আগার মধ্যে রাখতে হবে, নাহলে তুমি ডিফারেন্সিয়েশনে পরবর্তীতে পারবো না। কালকে লেকচারে একই রকমভাবে ইন্টিগ্রেশনে গিয়ে হাঁকেও তাকায় থাকতে হবে। সো মনে রাখবে যারা ডিফারেন্সিয়েশনে ক্লাস করবা না তারা ইন্টিগ্রেশনে গিয়ে আমার ক্লাসে হাঁকেও থাকতে হবে, কারণ ডিফারেন্সিয়েশনের পরে ইন্টিগ্রেশনে যাব। সো ডিফারেন্সিয়েশন না পারলে ইন্টিগ্রেশন পারবা না, সহজ হিসাব। যারা একাডেমিকে বাদ দিচ্ছ, ইন্টারে পড়ো নাই, ফাঁকি দিচ্ছ, অল্প সব পড়ছো, কোনো সমস্যা নাই, ক্লাসটা সবার জন্যই। তুমি ইন্টারে পড়ে আসো বা ইন্টারে পড়ে না আসো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তুমি পারবা, ঠিক আছে? ক্লাসটা বুঝে তুমি পারবা। প্রথম দিকে হয়তো কিছু বেসিক দিব, যেটা খুব একটা বেশি প্রয়োজন পড়বে না, কিন্তু পরবর্তী প্রতিটা টাইম আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো প্রথম কথা হচ্ছে আমাদের লিমিট কি নির্দেশ করে। এত সাউন্ড করে কেন ফোন? ওকে, তো প্রথমত হচ্ছে লিমিট কি নির্দেশ করে সেটা আমরা জানবো। তবে প্রথমে হচ্ছে ফাংশনের লিমিট বা হচ্ছে সীমা। হ্যাঁ, তো ফাংশনের লিমিট বা সীমা বলতে কি বুঝে একটু দেখতো। গণিত শাস্ত্র এবং বিজ্ঞানের পরীক্ষা জীবনে কিন্তু এটা আসবে না, আমি জাস্ট পড়তেছি। গণিত শাস্ত্র এবং বিজ্ঞানের অন্যান্য শাখার বিভিন্ন সমস্যা সমাধানে লিমিটের প্রয়োগ বিস্তৃত। ফাংশনের লিমিটকে অন্তরীকরণ বিদ্যার মূল ভিত্তি হিসেবে ধরা হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তোমরা ফাংশনেই পড়ে আসো নাই, তাই না? তো ফাংশন পড়ে আসলে ব্যাপারটা আর একটু ভালো হতো, তবে কঠিন এক্সাম্পল দিয়ে বুঝাবো না, একটু সহজ এক্সাম্পল দিয়ে বুঝাবো। মনে রাখবো অন্তরীকরণ বিদ্যার মূল ভিত্তি হচ্ছে কি বলতো, ফাংশন। তো সেই ফাংশন থেকে আমরা অন্তরীকরণ অ্যাকচুয়ালি আসে, তো ফাংশন নাই তো কি সমস্যা হয়েছে আমরা বুঝবো। দেখো তো এরকম ফাংশন আমরা 9-10-এ করে আসছি না, যে এফ অফ এক্স ইকাল কিছু একটা হলে এফ অফ 3 কি হবে। আমরা জানি যে ভাই এফ অফ 3 কি হবে। আমরা এখন এইখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, যে 3 এর জায়গায় হচ্ছে আমরা এখন কি করবো, সরি এক্স এর জায়গায় আমরা এখন 3 বসাই দিব। 3 বসাই দিলাম, তাহলে হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 9, 3 মাইনাস 3। তো এখন ক্যালকুলেশন করলে হচ্ছে উপরে কত হচ্ছে আমার 9 মাইনাস 9 মানে কত 0, নিচে হচ্ছে কত 0, তাই না? 0/0। অথবা যদি আমরা এটাকে এভাবে করব, এই বোর্ডে একটু সমস্যা, এটাই হলো সমস্যা, যে এখানে মুছতে গেলে ঝামেলা, মুছারি এটা আসে না। ওকে, তো আমরা যেখানে নর্মালি চিন্তা করি যে এক্স স্কোয়ার মাইনাস 3 9 স্কোয়ার, তো আমরা যেটাকে এইভাবে চিন্তা করি আগে, দেখো যে এক্স মাইনাস 3, মানে আমরা এই ভুলটা সবাই করি। তো এটা সূত্র একটা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে কি হবে, এ প্লাস বি ইন্টু হচ্ছে কি বলতো এ মাইনাস বি। হ্যাঁ, আর নিচেতে আগে থেকে এক্স মাইনাস 3 আছে। তো এখন তুমি এটা কেটে দাও, থাকবে কত এক্স প্লাস 3। তো এক্স এর মান কত হয়, 3 হয়। তাহলে 3 প্লাস 3 ইকুয়াল টু কিন্তু 6। হ্যাঁ, আমরা যেভাবে ক্যালকুলেশন করি ইকুয়াল টু কত পাচ্ছি, 6 পাচ্ছে। তো আমরা যদি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা ক্যালকুলেশন করে একটা কিন্তু অ্যান্সার পেয়ে গিয়েছে। তো এখন তোমার কাছে আমার প্রশ্ন, যে আসলে আমার অ্যান্সারটা ঠিক আছে কিনা, বা আমরা যে ক্যালকুলেশনটা করলাম এটা কি আদৌ ঠিক আছে নাকি ঠিক নাই। তুমি একটু খেয়াল করে দেখো যে আমি এটাকে সূত্রে অ্যাপ্লাই করার পরে ক্যালকুলেশন করছি, কেটে কেটে দিছি, দেওয়ার পরে আমি এক্স প্লাস 3 পেলাম, সুন্দর করে এক্স জায়গায় মান বসায় দিয়ে আমি কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। ঠিক আছে ভাই, সবই তো ঠিক আছে। কিন্তু দেখো যে এই যে এক্স এর মান 3 আমি কিন্তু এখানে গিয়ে বসাইছি। হ্যাঁ, তো যদি আমি এই লাইনটাতে এক্স এর জায়গায় 3 বসাতাম, তাহলে কাহিনী কি করতে, দেখো তো এই জায়গাটাতে এক্স এর জায়গায় 3 বসাও, 3 প্লাস 3, তারপর হচ্ছে 3 মাইনাস 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 3। হ্যাঁ, অর্থাৎ আমি এখানে তো আমি কেটে দিচ্ছি, আগে মান না বসানোর আগে আমি কেটে দিচ্ছি। বাট এখানে আমি এবার কি করছি, কেটে দেওয়ার পরে আমি এটা পাইছি। বাট আমি এবার চাচ্ছি কাটবো না, না কেটে যদি আমি এখানে বসাই দিতাম, তাহলে আমার কি হইতো একটু দেখি তো। তাহলে আমি দেখতেছি কষ্টের ব্যাপার বা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমি যে বিশাল বড় একটা ভুল করছিলাম, সেটা কি দেখো 3 মাইনাস 3 ক্যালকুলেশনগুলো 0 হয়। তার পরবর্তী লাইন ঠিক এরকম হইতো যে 3 প্লাস 3 ইন্টু 0 ডিভাইড বাই 0। তো আমি কি করছি, আমি হচ্ছে বোকার মতো 0 0 কেটে দিয়ে বলেছিলাম 6 হচ্ছে অ্যান্সার। দেখো এখানে এটাই করছি আমি, দেখো যে এক্স মাইনাস 3 কেটে দিচ্ছি। বা যদি আমি এখানে এক্সের জায়গায় যদি আমি 3 বসাইতাম, তার মানে কিন্তু ব্যাপারটা হচ্ছে 3 মাইনাস 3 কেটে কেটে মানে 0 0 আমি কাট করছি। আর তোমরা দেখো তো, তোমরা কি জীবনও এই কাজটা কি করছিলা, যে এরকম করে কিছু একটা ছিল তুমি 0 0 কেটে বলছো ভাই অ্যান্সার 6? জীবনে করছো? করো নাই তো। তাহলে এখানে যে কাজটা করলাম, তার মানে এখন তো বলতে পারো যে তাহলে ভাইয়া ভুলটা কোথায়। মানে আপনি তো একবার অ্যান্সার 6 বের করলেন, ঠিক আছে, আবার আপনি বলছেন যদি এখানে মানটা বসায় তাহলে এরকম আসবে, তাহলে করবোটা কি। এখানে একটু সমস্যা দেখো, যে এখানে কথা হচ্ছে করবোটা কি। তার মানে আমি যে এখানে যে 0 0 কেটে দিছি, তা আমি 0 0 কাটতে পারি না। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে ফাংশনটা আমাকে তারা দিছে, এই ফাংশনে কি তাহলে ভ্যালু আমরা বের করতে পারবো না। তুমি যদি এভাবে বের করো তাহলে এটা কাটা, এটা হবে না, এটা ভুল, এটা হচ্ছে ভুল। মানে আমি ভুল করছি, কি ভুল করছি, আমি হচ্ছে এখানে যে 0 0 কেটে দিয়েছি, আমার এই কাজটা করা যাবে না। মানে এই কাজটা আমি হচ্ছে এখানে করছি, এটা করা যাবে না। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া তাহলে এরকম ফাংশনে কি তাহলে মান বের করা যায় না? হ্যাঁ যাবে। কিভাবে যাবে? এটার জন্য হচ্ছে লিমিট চলে আসে। দেখো আমি তোমাকে ক্লিয়ার করে ব্যাপারটা বলে দিই।
কিছু কিছু ফাংশনের ক্ষেত্রে তার মানটা যদি তুমি এভাবে বসাও তখন তুমি তার যে মানটা সেটা তুমি ক্যালকুলেশন করতে পারো না। তো যে ফাংশনগুলোর মান বসালে আমি তার অ্যান্সারটা পাবো না বা সেটা অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফরম্যাটে চলে আসে, তাদের জন্য বা সেই ফাংশনগুলোর ক্যালকুলেশন করার জন্য হচ্ছে লিমিট আসছে। লিমিটের কাজটাই হচ্ছে ফাংশনের সেসব অঙ্কের অ্যান্সারটাকে সমাধান করে দেওয়া যেগুলো অনির্ণয় আকারে থাকতো। ঠিক আছে, তার মানে আমাদের যদি কখনো বলা যাচ্ছে লিমিটটা কেন ব্যবহার করা হয়, তুমি বলবা যে ফাংশনের যে ম্যাথগুলোতে অনির্ণয় বা অসংজ্ঞায়িত ফরম্যাটে থাকতো বা যেগুলোর মান আমরা বের করতে পারতাম না, তাদের মানগুলো বের করার জন্য হচ্ছে অ্যাকচুয়ালি কি বলতো লিমিটটা নিয়ে আসা হয়েছে। যে লিমিট ব্যবহার করে হচ্ছে আমরা সেসব ফাংশনের মানটা বের করতে পারবো। যেমন এই ফাংশনটা হচ্ছে আমরা লিমিট ব্যবহার করে তার মানটা বের করতে পারবো। ঠিক আছে, তার মানে তোমার লিমিটের চ্যাপ্টারে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলোর মান যদি তুমি ডিরেক্টলি বসায় দাও, তুমি দেখবা যে সব 0 0 ইনফিনিটি বাই ইনফিনিটি, তোমার 0 বাই সামথিং, ঠিক আছে, এরকম টাইপের ফর্মে মানে সামথিং বাই 0 এরকম ফর্মে চলে আসবে ডিরেক্ট মানটা বসাই দিলে। তো এখানে ক্যালকুলেশন করলে তুমি 0 বাই 0টা সরাই ফেলতে পারবা। সো সেই ক্যালকুলেশনটা কীরকম সেটাতে আমরা এক এক করে চলে যাব। তো প্রথমে আমরা জিনিসটাকে একটু বুঝে নিই। আগে আমরা জিনিসটা একটু বুঝি। দেখো যে এখানে আমি বলছি এক্স এর মান নিব, আর এখানে হচ্ছে আমার যে ফাংশনটা এর আগে আমি দিয়ে রাখছিলাম x² - 9 ডিভাইড বাই হচ্ছে x - 3। তো ক্যালকুলেশন করে আমি কি পেয়েছিলাম x + 3। কিন্তু আমি এখানে স্পষ্ট কিন্তু বলে দিছি যে আমি x এর মানটা কিন্তু 3 নিতে পারবো না, কারণ যদি আমি 3 নিয়ে নেই তাহলে আমার 0 বাই 0 চলে আসবে। এখানে 3 বসাও, তুমি দেখবে 0 বাই 0 চলে আসছে, এটা করা যাবে না। তাহলে আমি বলছি x এর মান 3 বসাবো না। এখন কথা যাবে, তাহলে যদি x এর মান আপনি 3 না বসান তাহলে আপনি কি বসাতে যাচ্ছেন? আমি চাচ্ছি 3 এর কাছাকাছি কোনো একটা মান। তুমি ভাই 3 এর কাছাকাছি তার মানে 2 আছে, ওইদিকে 4 আছে না। 3 এর কাছাকাছি 2 4 ব্যাপারটা এরকম না। 3 এর কাছাকাছি তুমি চিন্তা করো, সেটা হবে 2.9999999 এরকম একটা কাছাকাছি মান। ঠিক আছে, তার মানে আমরা মনে রাখবো যে 3 এর কাছাকাছি মান বলতে কিন্তু ডিরেক্টলি 2 বা 4 বোঝায় না, সেটা হইতে পারে 2.99999, 3 এর কাছাকাছি হইতে পারে 3.00001, এরকম তার কাছাকাছি মানগুলো নিয়ে আমরা এখন ট্রাই করে দেখবো। তুমি দেখো আমি এখানে x এর মান প্রথমে নিছি, দেখো 2.999, তার মানে এটা অবশ্যই 3 এর কাছাকাছি। আমি 3 নিতে পারবো না, কিন্তু 3 এর কাছাকাছি কোনো একটা মান নিতে পারবো। তাই তুমি কি চিন্তা করে দেখো 2.99 যদি আমি নেই, তাহলে আমি এখানে x এর জায়গায় এখন 2.99 বসাতে পারবো, 2.999 বসাতে পারবো। ঠিক আছে, এখন কথা হলো কেন ভাই 2.999 আপনি বসাতে পারবেন? তুমি সেই জিনিসটা একটু দেখো, সেই জিনিসটা একটু খেয়াল করে দেখো যে একটু আগে আমার কিন্তু এরকম একটা ছিল যে x + 3 ইন্টু হচ্ছে x - 3 ডিভাইডেড বাই কিন্তু x - 3 ছিল, তাই না? তো এখন আমি চাচ্ছি কি বলতো, এখন আমি চাচ্ছি হচ্ছে এই x এর জায়গায় কত 2.999 বসাইতে। তাহলে তুমি এখন x এর জায়গায় 2.999 বসাও, এই x এর জায়গায় তুমি 2.999 বসাও, এই x এর জায়গায় তুমি 2.999 বসাও। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তো যে 2.999 থেকে তুমি 3 কে বিয়োগ করলে কি কখনো 0 হবে? না, 0 তো হবে না। 0 কাছাকাছি একটা মান পাওয়া যাবে। তুমি দেখো, তুমি এটা থেকে এটাকে বিয়োগ করো, তুমি দেখবা যে 0.0001 এরকম কিছু একটা পাচ্ছ। আবার তুমি এখানে দেখো যে 2.999 থেকে -3 বিয়োগ করো, তুমি দেখবা যে -0.0001 এরকম কিছু একটা পাচ্ছ। তার মানে তখন কিন্তু তুমি এই পার্ট আর এই পার্ট কেটে দিতে পারবে। কেন কেটে দিতে পারবে? কারণটা হচ্ছে এখানে কিন্তু 0 বাই 0 আকার নাই, এখানে তোমার 0 কাছাকাছি নাম্বার তুমি পাচ্ছ, 0 পাচ্ছ না। কিন্তু দেখো 2.999 থেকে তুমি 3 বিয়োগ করো, জীবনে 0 পাবা না, একটা মান পাবা। আবার 2.999 থেকে -3 কে তুমি বিয়োগ করতেছো, সেখানে তুমি কিন্তু 0 পাচ্ছ না, 0 কাছাকাছি একটা মান পাচ্ছ। তাহলে এটা কেটে দিতে পারবে। দেখো এখান থেকে যা মান আসবে এখান থেকে সেম মানটাই আসবে, কেটে দিতে পারবা। তাহলে তুমি শেষ পর্যন্ত পাবা হচ্ছে কি এই মানটা 2.999 + 3, তার মানে কত 5.999। তার মানে আমি যদি 3 না দিয়ে 3 এর কাছাকাছি কোনো একটা মান বসাই তাহলে কিন্তু আমি অ্যান্সার পাচ্ছি। আবার দেখো আমি 3 এর কাছাকাছি আরেকটা মান নিলাম 2.99, তো তুমি যদি 2.99 এখানে বসাই দিতে দাও, তুমি দেখবা যে 5.99 পাচ্ছ। ঠিক আছে, তারপর তুমি দেখো যদি 3 বসায় দাও, যদি তুমি এখানে ডিরেক্টলি 3 বসায় দাও, তুমি দেখবা 0 বাই 0 হয়ে গেছে, ওটা ওভাবে থাকুক। তারপর তুমি 3 থেকে একটু বড় নাও, 3.01 নিলা, তাই তুমি পাবা এখানে কি তোমার 6.01। তুমি এখানে 3.001 নাও x এর মান, তুমি দেখবা 6.001 পাইছো। কিন্তু তুমি কিন্তু 3 বসাতে পারবে না। কেন? কারণ 3 বসালে সেটা কি হয়ে যাবে, 0 বাই 0 আকার হয়ে যাবে। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া যদি কোনোভাবে আমরা 3 বসাইতে পারতাম, মানে আমি তো প্রথমে বললাম যে আমি কিন্তু 3 বসাইতে পারবো না। এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি আমরা কোনোভাবে 3 বসাইতে পারতাম তাহলে কি হতো? সেই ঘটনা একটু দেখি। প্রথমত হচ্ছে দেখো যে 0 বাই 0 বলতে কি বোঝায়? এটা একটা অনির্ণেয় মান। কি মান? অনির্ণেয় মান। এখন আমি যখন স্টুডেন্টকে বলি আচ্ছা বলতো অনির্ণেয় মান বলতে কি বোঝায়, ভাই যার মান নির্ণয় করা যায় তাকে অনির্ণেয় মান বলে। কথাটা টোটালি একদমই ভুয়া।
অনির্ণেয় বলতে বোঝায় তার 2 বা ততোধিক মান থাকে, মানে 2 এর অধিক যদি যার মান থাকে তাকে বলা হয় অনির্ণেয়। লাইনটা একটু ভালো মতো করে বুঝো, 2 এর অধিক মান থাকলে হচ্ছে অনির্ণেয় বোঝায়, আর অসংজ্ঞায়িত মান হচ্ছে একাধিক মান থাকবে, ঠিক আছে। বাট অনির্ণেয় মান হচ্ছে 2 এর অধিক মান থাকবে, ঠিক আছে। তো মনে রাখবে ভাইয়ারা যে 0/0 বলতে একটা অনির্ণেয় মান বোঝায়। তাহলে ভাই এই মানগুলো কি? এই মানগুলো হচ্ছে -ইনফিনিটি, যে কোনো কিছু হতে পারে, -2, -1, 0, 1, 2, 3 এবার চলতে থাকবে। অর্থাৎ মনে রাখবা এই 0/0 বলতে এই যে সংখ্যা রেখাটা আছে না, এই যে সংখ্যা রেখার মধ্যে যা যা সংখ্যা তোমরা দেখতে পাও, যা যা তোমরা সংখ্যা দেখতে পাও সবগুলোকে বোঝায়। এখন তোমরা জিনিসটা অবাক হয়ে যাবে, কি বলেন ভাই 0/0 বলতে কি সবগুলোকে বোঝায়? হ্যাঁ, 0/0 বলতে বোঝানো হয় এই সংখ্যা রেখার উপরে যে কোনো একটা মান হইতে পারে। কি বললাম? এই সংখ্যা রেখার উপর যে কোনো একটা মান হতে পারে, কিন্তু কোন মানটা হবে সেটা আমরা কি বলতে পারবো না। তার মানে মনে রাখবা যে 0/0 যে অনির্ণেয়, এই অনির্ণেয় মানটা আমরা কেউ জানি না কত হবে। সেটা হতে পারে 1, সেটা হতে পারে 3, সেটা 4, সেটা -2, -8, যে কোনো মান হতে পারে। তার মানে অনির্ণেয় বলতে বুঝে নিবা যে যার মান নির্ণয় করা যায়, ব্যাপারটা এরকম না। অনির্ণেয় মানে হচ্ছে সংখ্যা রেখার মধ্যে কোন মানটা এক্স্যাক্টলি হবে সেটা আমরা কেউ বলতে পারি না, ঠিক আছে। যে কোনো একটা মান হইতে পারে, ঠিক আছে। এই জন্য বলে যে 0/0 বলতে হচ্ছে এই পুরো সংখ্যা রেখাটাকে বোঝানো হচ্ছে। এখন আমার কথাটা হচ্ছে তুমি একটু খেয়াল করে দেখো এখানে যে আমার যদি আমি কখনো 3 বসায় দিতে পারতাম, মানে যদি আমি কখনো x এর জায়গায় 3 জোর করে বসায় দিলাম, তাহলে এক্স্যাক্টলি এই 0/0 মানটা কত হইতো বলো তো? এই 0/0 মানটা হয়তো 6। কেন 6 হইতো ভাইয়া? কারণ আমি কিন্তু বলছি যে এই 0/0 হচ্ছে এই সংখ্যা রেখার মধ্যে বা এই যে আমাদের সংখ্যাগুলো আছে যে কোনো একটা মান হবে। তাহলে তুমি দেখো যে 5.999, 5.99 এগুলো আসলে কার কাছাকাছি বলো তো? এগুলো কার কাছাকাছি? এগুলো হচ্ছে ভাইয়া 6 এর কাছাকাছি। আবার তুমি নিচ থেকে যদি চিন্তা করো অ্যাকচুয়ালি এটা কার কাছাকাছি বলো তো? সব 6 এর কাছাকাছি না? তার মানে দেখো আমি 3 এর থেকে ছোট মান নিলে সেটাও 6 এর কাছাকাছি হচ্ছে, আমি 3 এর থেকে বড় মান নিলেও সেটা কিন্তু 6 এর কাছাকাছি হচ্ছে, তাই না অ্যান্সারটা? তার মানে যদি আমি কখনো 3 বসাতে পারতাম জোর করে, তাহলে এক্স্যাক্টলি 0/0 মানটা কত হইতে পারতো? 6 হইতে পারতো। কত হইতে পারতো? 6 হইতে পারতো। তাহলে আমি যদি 3টা যদি জোর করে এখানে বসাতাম তাহলে কত পাইতাম? 6 পাইতাম। তাহলে ভাই এই যে আমি জোর করে বসাবো সেটা আমি কিভাবে জোর করে বসাবো? সেই পদ্ধতিটা হচ্ছে এরকম, দেখো যে লিমিট x টেন্ডস টু হচ্ছে 3 x² -9 ডিভাইড বাই হচ্ছে x - 3। অর্থাৎ আমরা এই ফাংশনটাকে যদি এরকম লিমিট আকারে লিখতে পারি তাহলে কেবলমাত্র আমি এই x এর জায়গায় এখন 3 বসাই দিতে পারবো। তার মানে দেখো x এর জায়গায় 3 বসানো মানে অ্যাকচুয়ালি আমি 3 বসাই নাই, আমি 3 এর কাছাকাছি কোনো একটা মান বসাইছি। মনে রাখবা এইটাকে বলা হয়, এই যে একটা তীর চিহ্ন না, এটা তীর চিহ্ন না, এটা হলো টেন্ডস টু মানে হচ্ছে কাছাকাছি। x টেন্ডস টু 3 মানে হচ্ছে 3 এর কাছাকাছি কোনো একটা নাম্বার। সেই 3 এর কাছাকাছি কোন নাম্বারটা আমি জানি না, সেটা হতে পারে 2.999, 2.99, 3.01, 3.001, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তার মানে আমি যদি এই ফাংশনটাকে এখন আমি লিমিটের আকারে লিখতে পারি তাহলে মনে রাখবা যে সেখান থেকে আমি এখন অ্যান্সারটা ডিরেক্টলি বলতে পারবো, ঠিক আছে। তার মানে x টেন্ডস টু 3 যদি লেখা হয় তার মানে বুঝে নিবা এখানে আসলে 3 না, 3 এর কাছাকাছি কোনো একটা মান বসানো হচ্ছে। বাট যখন আমরা ক্যালকুলেশন করব, যখন আমরা এখানে ক্যালকুলেশন করব, তখন কিন্তু আমি এখানে এই x - 3 এখন কেটে দিতে পারবো। কেন কেটে দিতে পারবো? কারণ আমি কিন্তু বলছি x টেন্ডস টু 3, মানে 3 এর কাছাকাছি কোনো একটা মান। তো 3 এর কাছাকাছি যদি কোনো একটা মান বসাই x এর জায়গায় তাহলে সে কিন্তু কখনো তোমার 0 হবে না, সে একটা সংখ্যা আকারে দাঁড়াবে। তাহলে এখন তুমি এটা কেটে দিয়ে পাবা কত? x + 3। এখন তুমি x এর জায়গায় ডিরেক্টলি 3 বসায় দাও ইকুয়াল টু 6। তাহলে এখন তোমরা অনেকে বলো যে ভাই 6 তাহলে কি আসলে অ্যান্সার? না, এটার অ্যান্সার 6 না, এটা তার সীমাস্থ মান হচ্ছে 6 বোঝায়। এখন সীমাস্থ মান মানে কি বোঝায়? যে 6 না, 6 এর কাছাকাছি কোনো একটা নাম্বার, কিন্তু সে কাছাকাছি নাম্বারটা তো আমরা বলতে পারবো না। এই জন্য বলা হয় যে x টেন্ডস টু 3 যদি বসায় অ্যান্সার 6, তো এই 6টা আসলে অ্যান্সার না, এটা হলো সীমাস্থ মান। মানে সীমাস্থ মান মানে কি? যে 6 আমরা লিখবো 6 অ্যাকচুয়ালি, কিন্তু এটা অ্যান্সারটা 6 না, 6 এর কাছাকাছি কোনো একটা নাম্বার হয়। তো সেটাতে আমরা একজন স্টুডেন্ট আমাকে বলতে পারে ভাই 5 দিয়ে আমি 5 পয়েন্ট দিয়ে আমি 100টা 9 দিব, সে বলতে পারে। আরেকজন হিসেবে না ভাই আমি আপনার 6 পয়েন্ট 100টা 0 একটা 1 দিব। তো এখানে অ্যান্সারে একটা ভেরিয়েশন চলে আসে। তো এই জন্য সবার অ্যান্সার যেন সেম হয়, এই জন্য বলা হয় এখানে তুমি ডিরেক্টলি 3 বসা অ্যান্সার 6 বলবা। তার মানে অ্যাকচুয়াল কাহিনী আসলে অ্যান্সার 6 না, 6 হচ্ছে সীমাস্থ মান, এবং 6 অ্যান্সার ঠিক আছে, তবে এটার অ্যাকচুয়াল অ্যান্সার 6 না, 6 এর কাছাকাছি কোনো একটা নাম্বার হয়ে থাকে। বাট আমরা অ্যান্সার লিখবো কত? 6 লিখবো। তাহলে এই হচ্ছে আমাদের কি বলতো লিমিটের কাজ। তবে আমরা যখন অঙ্ক করবো তখন কিন্তু আসলে এত কাহিনী থাকে না, বাট আমি তোমাকে জাস্ট ডিপলি একটু বোঝানোর জন্য এভাবে একটু জিনিসটা বুঝাইলাম। তো এখন কথা হচ্ছে ভাই এই যে লিমিট বা এই যে সীমার সংজ্ঞা, মানে যে লিমিট যে আছে
এই লিমিটের আসলে এক্সাক্ট সংজ্ঞাটা কি, লিমিটের এক্সাক্ট সংজ্ঞাটা কি সেটা এখন আমরা একটু দেখব। ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু হচ্ছে এ, এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এল। হ্যাঁ, তো এরকম যদি কোনো ফাংশন থাকে, মানে আমাদের অঙ্কগুলো তখন সব এরকমই হবে। তো এইটার আসলে অর্থ কি বোঝায় এটা কিন্তু কখনো পরীক্ষায় আসবে না, বলো তো এটা মানে কি বোঝায়, কখনো আসবে না। কিন্তু এটার ব্যাখ্যাটা আমরা এখানে একটু দেওয়ার চেষ্টা করবো। দেখো যে এই যে লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স ইকুয়াল টু এল, এই কথাটার অর্থ কি? হ্যাঁ, সেই অর্থটা আমরা এখন খুঁজবো। প্রথমত বলা যায় দেখো স্বাধীন চলক হচ্ছে এক্স। এখন স্বাধীন চলক আর অধীন চলক এটা জানারও দরকার নেই এখানে। আর স্বাধীন চলক হচ্ছে এক্স এর মান যদি উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে এর খুব নিকটবর্তী হওয়ার ফলে এফ অফ এক্স এর মানগুলি একটি নির্দিষ্ট সংখ্যা এল এর খুবই নিকটবর্তী হয়, তবে এল কে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ফাংশনটির সীমাস্থ মান বলা হয়। আমরা ভাই কিছুই তো বুঝি নাই। তুমি একটু খেয়াল করে দেখো যে আমাদের এখানে এই এক্স এর মানটা, এই যে এক্স এর মানটা, এটা কি ধীরে ধীরে কি 3 এর খুব কাছাকাছি হচ্ছে না? তো এখানে বলা হয়েছে দেখো যে এক্স এর মানটা উভয় দিক থেকে, মানে ভাই উভয় দিক বলতে কি বোঝাচ্ছে, দেখো উপর দিক থেকে আবার কি বলতো এই নিচ দিক থেকে, উভয় দিক থেকে। হ্যাঁ, উভয়, এখানে এই এ বলতে, এখানে তোমার এ বলতে কিন্তু আমি এখানে তোমাকে এক্স কে বোঝাচ্ছি। হ্যাঁ, দেখো উভয় দিক থেকে সংখ্যা, উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হয়ে, এ দেখো এ এর দিকে, এ বলতে কিন্তু এখানে এক্স এর দিকে, তার মানে এক্স বলতে এখানে 3 এর দিকে, এক্স এর দিকে, এই যে এর খুব নিকটবর্তী হওয়ার ফলে এফ অফ এক্স এর মানগুলি একটি নির্দিষ্ট সংখ্যা হচ্ছে এল। দেখো যে আমার দুইটাই কি বলতো 3 এর দিকে আগাচ্ছে। এখন দুইটা যদি 3 এর দিকে আগায় তাহলে কিন্তু আমি একটা নির্দিষ্ট মান পাইছি, সেই নির্দিষ্ট মানটা কত বলতো 6। আর এখানকার সেই নির্দিষ্ট মানটা কত বোঝাচ্ছে বলতো, এল বোঝাচ্ছে। হ্যাঁ, এই যে নিকটবর্তী হয়, তবে এই এল কি হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর সীমাস্থ মান বলা হয়। এত কিছু না বুঝলে খালি বুঝবা যে এই যে লাস্টে যে আমার অ্যান্সারটা বের হয়েছিল 6, সেই 6 কে বলা হয় কি বলতো সীমাস্থ সীমা, এই সীমাস্থ মান বা তার সীমা বলা হয় তাকে। ঠিক আছে, তার মানে আমার উভয় দিক থেকে হচ্ছে এর মান এর দিকে ধাবিত হয়, তারপর তুমি একটা অ্যান্সার পাবা। এই অ্যান্সারটাকে বলা হয় হচ্ছে কি বলতো সীমাস্থ মান বা তোমার সীমা বলা হয়ে থাকে। এখন তোমরা অনেকে বলবো যে ভাইয়া বুঝি নাই, ভাইয়া কি করব? তোমরা তাহলে ভিডিও তোমরা আরেকবার দেখতে হবে তোমাকে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। একজন লাইভ কি আটকে যাচ্ছে? হ্যাঁ, আমি একটু পর্ব আটকে যাচ্ছে, এই জন্য লাইভ আটকে যাচ্ছে। ওকে, তা যাই হোক, আমরা এখন এখানে যতটুকু শিখলাম তুমি পরবর্তী ভিডিওটা আরেকবার দেখবা, দেখে তুমি আরেকটু ক্লিয়ার হয়ে নেবা। তবে এগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে কখনো আসবে না। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে ধীরে ধীরে পরীক্ষাতে আসবে কি কি টাইপ সেগুলোতে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে এখানে যেটাতে আসছে সেটা হচ্ছে অনির্ণেয় আকৃতি। দেখো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে 0/0 হচ্ছে আমার অনির্ণেয় আকৃতি। হ্যাঁ, 0/0 হচ্ছে আমার অনির্ণেয় আকৃতি। এখন অনেকে বলছিলাম যে অনির্ণেয় আকৃতি বলতে কিন্তু এখানে এক্স এর অসংখ্য মান, যে কোনো কিছু হতে পারে। তোমাদের মধ্যে অনেকে বিশ্বাস না হতে পারে যে ভাই যে কি বলছে, নাও তো হইতে পারে। দেখো আমি তোমাকে একটা প্রমাণ দেখাই, এটা প্রমাণ দেখাই যে 0/0 কেন অনির্ণেয়। তুমি বলবা 0/0 ইকুয়াল টু হচ্ছে এক্স, তাহলে পরবর্তী লাইনে কি হবে 0 ইকুয়াল টু এক্স ইন্টু হচ্ছে 0, পরের লাইনটা। এখন এক্স এর মান কি তুমি ইচ্ছা মতন বসাতে পারবা না, এক্স এর মান কি আমি ইচ্ছা মতো বসাতে পারবো না। আমি বললাম যে এক্স এর মান হচ্ছে আমি 1 বসাবো, কত বসাবো 1 বসাবো। তাই দেখো তো এক্স এর মান যদি 1 বসায় এই সমীকরণটাকে সিদ্ধ করবে না। দেখো এক্স থেকে 1 বসাও, লাইনটা এখান থেকে আছে 0/0 অনির্ণেয়, তাহলে ধরে নিলাম 0/0 ইকুয়াল টু এক্স, তাহলে 0 ইকুয়াল টু এক্স ইন্টু 0। আর আমি এক্স এর জায়গায় 1 বসাবো, তাহলে কি সমীকরণটা সিদ্ধ হবে না? তো বলে হ্যাঁ হবে, তো কেন হবে না, কারণ 1 ইন্টু 0 মানে 0, লেফট সাইড রাইট সাইড মিলে গেছে। আমি বললাম না আমি এখন এক্স এর জায়গায় 2 বসাবো, তাও মিলবে। আমি বললাম না আমি এক্স এর জায়গায় 3 বসাবো। এরপরে আমি বলি এই যে এক্স, এই যে সংখ্যা রেখাটা আছে, এই সংখ্যা রেখা যা থাকবে সবই হচ্ছে আমি এই জায়গায় বসাবো। তুমি দেখো তো এই সংখ্যা রেখার মধ্যে, একটা সংখ্যা রেখার মধ্যে যে যে সংখ্যা থাকে আমি যদি সবগুলো এখানে বসাই দেই, তাও কি অ্যান্সার কি সিদ্ধ হবে না? তুমি হ্যাঁ তাই তো। যদি এখানে -2 বসাও তাও তো এটা 0/0, 0 ইকুয়াল টু 0। যদি -100 বসাও তাও 0 ইকুয়াল টু 0। তার মানে ভাই সংখ্যা রেখা যা বসাবো তাই তো অ্যান্সার হয়ে যাচ্ছে। গুড, তার মানে মনে রাখবা, এটাই আমি তোমাকে বলছিলাম যে 0/0 মানে যে অনির্ণেয় আকার বা অনির্ণেয় বলা হয় থাকে। কেন? কারণ তার এতগুলো মান আছে যে অ্যাকচুয়ালি তার কোনটা মান হবে আমরা বলতে পারবো না। ঠিক আছে, তো একই রকমভাবে তুমি এটা বলতে পারবে, এটা বলতে পারবা। তো এই যে তোমার ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে যে অনির্ণেয় আকৃতি 7টার বেশি জীবনে হয় না। ঠিক আছে, তো এই অনির্ণেয় আকৃতিগুলো কি কি হয়ে থাকে, 0-র উপরে 0। আমরা কিন্তু আমি মাঝে মধ্যে পুরো যে কোনো সংখ্যার উপর 0 দিলেই অ্যান্সার 1 হয়ে যায়। আবার একটু পরে বলে দিই যে শুধুমাত্র 0 বাদ দিয়ে, কারণ মনে রাখবা 0-র উপর যদি 0 থাকে সেটা কিন্তু 1 হয় না, সেটা হয় অনির্ণেয় আকার।
বা তুমি জিরো বাদে এখানে যে কোনো সংখ্যা দাও না কেন, জিরো বাদে তুমি যে কোনো সংখ্যা দাও না কেন, তুমি দেখবা যে তার অ্যান্সারটা কত হবে বলো তো, 1 হয়ে বের হয়ে আসবে। ঠিক আছে, জিরো বাদে তুমি যে কোনো একটা সংখ্যা দাও, তার অ্যান্সারটা 1 হবে। বা জিরোর উপর জিরো দিলে এটা একটা কি আকার, অনির্ণয় আকার। তারপরে ইনফিনিটি মানে ইনফিনিটি একটা অনির্ণয় আকার, 1 এর ইনফিনিটি, ইনফিনিটির উপর জিরো, এটা একটা অনির্ণয় আকার। সব সহজ কথা, অনির্ণয় আকারগুলো খাতা লিখে রাখবা, একটু চোখ বুলা যাবা, পরীক্ষা আসতে পারে নিম্নের কোনটি অনির্ণয় আকার, তখন তুমি খুঁজে পারবা কোনটা অনির্ণয় আকার। তো সারা চালাকি করে দুষ্টমি করে এটা দিয়ে দিবে। তো তুমি না এটা মান তো 1 হয়, এটা কেমনি অনির্ণয় হয়, তুমি বলবো না এটা অনির্ণয় আকার। এটা কিন্তু অনির্ণয়, এটা কিন্তু অসংজ্ঞায়িত। সামথিং বাই জিরো মানে অসংজ্ঞায়িত, ঠিক আছে। আর অনির্ণয় কিন্তু 0/0 আকার। তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। ওকে, এরপর তোমার লিমিটের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে, যে যদি তোমার এরকম লিমিটের দিয়ে যদি যোগ থাকে তাকে আমরা আলাদা আলাদা করে লিখতে পারবো যোগ আকারে, যদি এরকম বিয়োগ থাকে তাকে আলাদা আলাদা করে বিয়োগ করতে পারবো, যদি এরকম তোমার উপরে নিচে থাকে, একটা লিমিট দিলে একটা উপরে ফাংশন নিচে ফাংশন, তো এই লিমিটটা আমরা দুটার মধ্যে দিয়ে দিতে পারবো, ঠিক আছে, ভাগ করে। তারপর যদি কোনো এরকম থাকে যে লিমিটের বাইরে একটা ফাংশন আছে, তো আমরা এই লিমিটটাকে রুটের ভেতরে ঢুকাই দিতে পারবো, ঠিক আছে। যদি কিছু ধর্ম একটু দেখে নিবা, যদি ভালো ভাই ধর্মগুলো পরীক্ষা আসে না এগুলো অঙ্ক করার সময় যদি একটা লাগতেও পারে কাজে, ছোট বাচ্চাদের মতো, যে বাইরে কিছু একটা আছে ভেতরে একটা আছে, বাইরেটা দিয়ে ভেতরটাকে একসাথে করে দিলাম, ব্যাপারটা এরকম একদম নর্মাল জিনিস এটা। তো এখন আমরা ধীরে ধীরে হচ্ছে আমাদের টাইপের দিকে আমরা চলে আসবো, যে আমাদের যে টাইপগুলো আছে সেই টাইপগুলো আমরা এখন এক এক করে দেখবো। তো প্রথমে হচ্ছে এক্স এর মান অসীমের দিকে ধাবিত হলে লিমিটের মান নির্ণয় করা। টাইপটা খুবই ইম্পর্টেন্ট, তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা তুমি দেখবা যে এই টাইপের প্রচুর ম্যাথ আছে, হ্যাঁ। দেখি কিরকম ম্যাথ। তো দেখো প্রথমে আমরা দেখবো হচ্ছে এই টাইপটা দুই ধরনের কেস আছে। কয়টা কেস আছে? দুইটা কেস আছে, হ্যাঁ। এক্স এর মান অসীমের দিকে ধাবিত বলতে কি বোঝায়, যে আমার যে লিমিটটা থাকবে সেটা হবে এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে। আমার লিমিটটা হবে কি এক্স টেন্স টু ইনফিনিটি। তো প্রথম যে কেস আছে সেটা আমি কেস 1 বলতে পারি তোমাকে, কেস হচ্ছে 0, 1। তো এই কেস 0, 1টা হচ্ছে বীজগাণিতিক রাশি। এখন তুমি যেন গেলো ভাই বীজগাণিতিক রাশি চিনে না, তাই তোমার ক্লাস 6-এ ভর্তি করাই দিব। বীজগাণিতিক রাশি মানে হচ্ছে এক্স স্কোয়ার, তারপর তোমার 2x, তারপর তোমার 1, ঠিক আছে, এগুলোকে আমরা বীজগাণিতিক রাশি বলে থাকি। তো এই বীজগাণিতিক রাশি যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, অর্থাৎ এক্স এর মান যদি অসীমের দিকে ধাবিত হয়, তাহলে উত্তর হবে ডিরেক্টলি, তোমাকে রিটেন দোক বা এমসিকিউতে তুমি ডিরেক্টলি অ্যান্সার দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস খালি ভাইবো না যে ভাই আমি তো এটা আপনার এভাবে শিখছি, পরীক্ষায় রিটেন দিয়ে দিচ্ছি, এখন রিটেনে কি করবো, ভাই তুমি অ্যান্সারটা লিখে দিয়ে আসো রিটেনে, তোমাকে তারা ফুল মার্কস দিয়ে দেবে। বারবার একটা কথা কিন্তু বলতেছি, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো চিন্তা করবা না। তো যদি আমার এরকম হয় তাহলে সেই অঙ্কের অ্যান্সারটা কি হয় দেখো, অ্যান্সারে বলা হয়েছে লবে কিছু থাকবে, হরে কিছু থাকবে। লবে একটা বীজগাণিতিক রাশি, হরে একটা বীজগাণিতিক রাশি, তাহলে তার অ্যান্সারটা আমরা বলবো এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ ডিভাইড বাই হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহগ। বাট এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে এই পাওয়ারটা সেম হইতে হবে। সেম মানে কি একই হইতে হবে, এটা হলো শর্ত। সেই শর্তটা কি, যে যে পাওয়ারটা থাকবে, পাওয়ারটা আশা করি চিনি, পাওয়ারটা হলো একই থাকতে হবে, ঠিক আছে। এই যেখানে লিখে দেওয়া আছে লব এবং হরে এক্স এর ঘাত সমান থাকতে হবে, যদি না থাকে তাহলে সমান বানিয়ে নিতে হবে। আমরা কেমনে সমান বানাবো একটু পরে শিখবো আমরা। প্রথম একটা অঙ্ক দেখো, এটা যে ওই টাইপে পড়ছে কেমনে বুঝবো, প্রথমত হচ্ছে তার লিমিটে ইনফিনিটি, যদি ইনফিনিটি না হয় সেগুলো আমাদের একটু পরে আসবে সেই কেসগুলো। তার পাওয়ারটা হচ্ছে তার লিমিটটা হচ্ছে ইনফিনিটি, এবং উপরে বীজগাণিতিক রাশি, নিচে বীজগাণিতিক রাশি, ঠিক আছে। তাহলে এখন আমি কি করবো দেখো, যে আমি প্রথমে দেখাবো হচ্ছে লবের দিকে, লবে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, বা চোখ মানে একদম যে অন্ধ সেও বলবে যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2। এবার বলো হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত, 2। তার মানে যেহেতু আমার লবে এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা মিলে গেছে, তাহলে আমার অ্যান্সার কিন্তু পাওয়ার না, আমার অ্যান্সার হচ্ছে সহগ। তাহলে এখন দেখো তো, এটার সর্বোচ্চ পাওয়ার হলো 2, এটার সর্বোচ্চ পাওয়ার 2, পাওয়ার মিলে গেছে, তাহলে এখন তাদের সহগ কত, এটা 2, এটা কত 5, তাহলে আমার অঙ্কের অ্যান্সার হচ্ছে 2/5। সহজ অ্যান্সার, শেষ, ঠিক আছে, এটাই অ্যান্সার। বলুন ভাই রিটেনে কি করবো, এটা লিখে দিয়ে আসো, কোনো সমস্যা নেই। পরেরটাতে আসি। পরেরটাতে দেখা গেল লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে, কিন্তু এটার পাওয়ার হচ্ছে 1, এটার পাওয়ার হচ্ছে 2, কিন্তু ভাইয়া তো বলছো যে পাওয়ারটা সমান হইতে হবে লবে এবং হরে, তাহলে কি করব, এখানে জোর করে বানাইতে হবে। জোর করে কেমনে বানাবো দেখো তো, আমি কি এখানে জোর করে 0 × x² দিতে পারি নাকি পারি না? ভাই আপনি প্লাসটা কেন দিলেন? বাবা কোনো কিছু না থাকা মানে একটা প্লাস আছে, এটা আমরা জানি। তার মানে দেখো এবার যে এখানে পাওয়ার 2 আছে, এখানেও পাওয়ার 2 আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমার কিন্তু হরে পাওয়ার বড় ছিল, লবে পাওয়ার ছোট ছিল, আমি এখন জোর করে এটা বানাই ফেলছি, ঠিক আছে। তাহলে আমার অঙ্কের অ্যান্সার কত হচ্ছে দেখো, 0/4, সহগ 0, 4, তার মানে অ্যান্সার কিন্তু
কিন্তু 0। অনেক সময় স্যার এরকমও দিতে পারে তোমাকে একটা অঙ্ক, সেটা হচ্ছে ঠিক এরকম দিল যে লিমিট এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি, তোমাকে তার এখানে বলে 3x + 1, আর এখানে তোমাকে চমকাই দিল 4x³ - 3x² প্লাস হচ্ছে 2। তখন তুমি কি করবে একটু দেখো, ভয় পাওয়া যাবে না, এটা সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। তাহলে আমার এটা সাথে উপরে পাওয়ার মিলাইতে হবে, তার মানে আমি কিন্তু এখন ডিরেক্টলি বলবো 0 × x³, মানে নিচের পাওয়ার উপরে পাওয়ার মিলাইতে হবে। তাহলে এটার পাওয়ার এটার পাওয়ার মিলে গেল, তাহলে আমার সহগ কত 0/4, তার মানে অ্যান্সার কত 0, শেষ। ঠিক আছে, এবার পরেরটাতে আসি। পরেরটাতে তুমি দেখো ছোট বড় হয়ে গেছে, তাহলে এখন কিন্তু আর উপরে পাওয়ার যোগ করা যাবে না, নিচে করতে হবে। তাহলে নিচে আমি বলবো কি 0 × x², ঠিক আছে, 0 × x²। তাহলে এখন কি হবে দেখো, উপরে সহগ হচ্ছে 2, নিচে সহগ 0, 2/0, 2/0 মানে আমরা কি জানি, ইনফিনিটি জানি। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারো। কি সিদ্ধান্ত দেখি, যে আমার যদি পাওয়ারটা যদি মিলে যায়, মানে প্রশ্নের মধ্যেই উপরের পাওয়ার নিচের পাওয়ার তারা মিলাই দিচ্ছে, তাহলে আমি একটা অ্যান্সার পাবো, ভগ্নাংশ হোক বা পূর্ণ সংখ্যা, একটা অ্যান্সার পাবো। কিন্তু যদি আমার উপরের পাওয়ারটা হয় ছোট, এটা পাওয়ারের কথা বলতেছি, কিন্তু পাওয়ার যদি ছোট হয় উপরে, আর নিচে যদি আমার পাওয়ারটা বড় হয়, পাওয়ার যদি বড় হয়, মনে রাখবা তাদের অ্যান্সার আরো শর্টকাটে বলে দিলাম, আজীবনের জন্য হবে 0। আরো শর্টকাটে বলে দিলাম যে আমি যদি কখন থেকে উপরে পাওয়ার ছোট নিচে পাওয়ার বড় হয়, অ্যান্সার আজীবনের জন্য 0। দেখো আমি এখানে দুটো এক্সাম্পল দিচ্ছি, দেখো এটার পাওয়ার ছোট এটার পাওয়ার বড়, ক্যালকুলেশন করে কিন্তু 0 আসছে। তার মানে মনে রাখবা এটা সবসময়ের জন্য সত্য, উপরের পাওয়ার ছোট নিচের পাওয়ার বড় হলে আজীবন অ্যান্সার 0। তুমি ক্যালকুলেশন করো আর না করো, চোখ বন্ধ করে বলে অ্যান্সার 0, শেষ। এবার যদি কখনো এরকম দেখি যে উপরের পাওয়ার বড় নিচের পাওয়ার ছোট, ঠিক আছে, এটা হলো পাওয়ার, পাওয়ার যদি কখনো বড় এবং ছোট দেখি, এটা আজীবনের জন্য অ্যান্সারই হচ্ছে ইনফিনিটি। তুমি আমাকে যেই এক্সাম্পলে দাও না কেন অ্যান্সার ইনফিনিটি হবে। তুমি যদি ভাই আমি বিশ্বাস করি না, তাই তোমাকে বিশ্বাস করাই, লিমিট x টেন্স টু হচ্ছে ইনফিনিটি, তোমাকে বললাম 2x⁵ - 3x² + 1 ডিভাইডেড বাই 3x² + 1। এখন তুমি দেখো তো এটার অ্যান্সার কি ইনফিনিটি হবে নাকি হবে না? 100% হবে। তুমি যখনই বলবা আমি উপরটার সাথে পাওয়ার মিলাবো, তখনই তো ব্যাপারটা এরকমই ঘটবে, তাই না? এরকমই তো ঘটবে। তাহলে যদি বলে ভাই এখানে যদি 2 না থাকে তখন কি হবে? 2 না থাকবে সমস্যা কি? 1 তো আছে নাকি, 1 আছে তো নাকি? তাহলে 1/0 = কত? ইনফিনিটি, শেষ। বুঝা গেছে? তার মানে পাওয়ার বড় পাওয়ার ছোট আজীবন অ্যান্সার ইনফিনিটি। হ্যাঁ, এবার আসি সূচকীয় ফাংশনে। ঠিক আছে, সূচকীয় ফাংশন। তো এর আগেরটা কিন্তু ছিল দেখো যে এক্স এর উপরে পাওয়ার, মানে একটা চলক থাকবে, চলকের উপর কিন্তু আমার একটা কি ছিল বলতে পাওয়ার ছিল। বাট সূচকীয় ফাংশনের মধ্যে কি হয় জানো, জিনিসটা উল্টে যায়, মানে এক্সচেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সংখ্যা থাকে নিচে, মানে চলকটা যদি নিজেই পাওয়ার হয়ে যায় তখন তাকে বলা হয় সূচকীয় ফাংশন। সহজ হিসাব কি বললাম, চলক যদি নিজেই পাওয়ার হয়ে যায় তার নাম হচ্ছে সূচকীয় ফাংশন। বা এটাকে তুমি যদি এক্সচেঞ্জ করো, ধরো তোমার x², হ্যাঁ, এখন তুমি এটাকে এক্সচেঞ্জ করে বললা 2⁴x, কেমনে? 2 কে পাঠালে x এর জায়গায়, x কে পাঠালে 2 এর জায়গায়। তার মানে কি দেখো তো চলক কি নিজে পাওয়ার হয়ে গেছে না? তার মানে এটাকে বলা হয় সূচকীয় ফাংশন, সহজ হিসাব। হ্যাঁ, ওকে। এবার যদি সূচকীয় ফাংশন থাকে, তাদের যে অ্যান্সারটা সেই অ্যান্সারটা এখানে লিখে দেওয়া আছে। তাদের অ্যান্সারটা হচ্ছে a⁴x এর সহগ ডিভাইড বাই হচ্ছে a⁴x এর সহগ। জাস্ট এখানে আবার কোনো পাওয়ারটাও দেখা লাগবে না, এটা মিলানো থাকবে। খালি দেখো a⁴x এটা কিন্তু পজিটিভ, a⁴x এটা কিন্তু পজিটিভ, ঠিক আছে, এর সহগটাই আমরা নিব। তো আমি এরকম একটা তোমার অঙ্ক দিলাম, দেখো এই ফর্মেটটা। প্রথমত হচ্ছে দেখো লিমিট কিন্তু ইনফিনিটি দেওয়া আছে, সূচকীয় ফাংশন a⁴x a⁴x। আর তুমি যদি বলো ভাই একটা আপনাকে দিলে সূচকীয় ফাংশন, একটা দিলে আপনাকে বীজগণিতিক ফাংশন, তখন কি করবেন? ওরকম ফর্মেটের অঙ্ক এখানে নাই, সেটা চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। a⁻x + a⁻− এটা দিয়ে যায়। এখন আমরা কার সহগটা চিন্তা করবো বলো তো? আমরা চিন্তা করবো a⁴x এর সহগ। তাহলে a⁴x এর সহগ এখানে কত আছে? 1। আমরা 1 কেমনে দেখো, a⁴x তার সামনে কেউ নাই, একটা 1 আছে, তার মানে a⁴x এর সহগ কত? 1। হ্যাঁ, তার মানে এখানে a⁴x এর সহগ হচ্ছে 1, এখানে হচ্ছে 1, মাইনাসটা নেওয়া যাবে না, 1/1 অ্যান্সার হচ্ছে কত? 1 ডিরেক্টলি। এটা বিভিন্ন ভার্সিটিতে এক্সাম্পলে আসছিল পরীক্ষায়। এখন অনেকে এখানে বলে ভাইয়া এটা সহগ তো 2, এটা সহগ 2। আমি বললাম আরে ভাই তুমি এত বোকা হইলা কিভাবে? a⁴x মানে কি বুঝায়? এই এর মানটা যে কোনো কিছু হতে পারে, এর একটা শর্ত আছে, শর্তটিকে মনে রাখবা, যে কোনো পরীক্ষা আসতে পারে। এর মানটা হচ্ছে 0 থেকে বড় হবে, অলওয়েজ 0 থেকে বড় হবে, কিন্তু কখনো 1 এর সমান হবে না। বুঝা গেছে?
এটা শর্তটা মনে রাখো, অনেক সময় পরীক্ষাতে আসতে পারে। এই সূচকীয় ফাংশনে এই যে এ আছে, এরা শর্ত কি নিম্নের কোনটি? অনেকে তখন বলে ভাই 0 থেকে বড়, এটাই শর্ত, কিন্তু না, 0 থেকে বড় হবে কিন্তু 1 হতে পারবে না, শেষ। ঠিক আছে, ওকে। তার মানে দেখো আমরা কিন্তু কখনো বলতে যাব না যে এইটা সহগ আবার 2। দেখো এর মানে হচ্ছে 2, তাহলে 2 x মানে হচ্ছে a x, তার সহগ কত? 1। তার মানে হচ্ছে 1/1 ইকুয়াল কিন্তু 1। আর বলেন ভাই 1 কেমনে পেলেন? 2x মানে হচ্ছে a x, এটাই হচ্ছে a x। তাহলে এটা সহগ কত আছে? 1 আছে। 1/1 মানে आंसर হচ্ছে 1। এবার এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে 2x এটা হলো a x, তাহলে তার সহগ কত? 3 আর 5, তার মানে आंसर কত? 3/5। ঠিক আছে, आंसर কত? 3/5। এবার দেখো এইটাতে তারা একটু দুষ্টামি করছে। কি দুষ্টামি করছে? এটা কি দিচ্ছে ভাই, এটাতে পারি না। তখন সবাই এটার দিকে তাকায়। এই মাইনাস দিকে তাকানোই যাবে না, এইদিকে তাকানোই যাবে না, মানে এদিকে চোখ দেওয়াই যাবে না। ঠিক আছে, ঠিক আছে, যেদিকে চোখ দেওয়া যাবে না এদিকে চোখ দিব না, কিন্তু কাটা তো যাবে না আবার, তাই না? তাহলে আমি কি করবো? এটার দিকে তাকাবো। দেখো এটাকে তোমাকে একটু ঠিকঠাক করতে হবে। কিভাবে ঠিকঠাক করবো? 2x ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 x 2x 2 -1 মাইনাস 2 x। ভাইয়া এটা কি করলেন বুঝলাম না। যদি বুঝতে না পারো তাহলে ক্লাস 6-7 ভর্তি করাই দিব। ঠিক আছে, যে 2x ইন্টু 2 স্কোয়ার, তো একটা 2কে কমন নিয়ে x প্লাস 2, আবার এখানে একটা 2কে কমন নিয়ে x মাইনাস 1। ঠিক আছে, এটা প্রত্যেকে জানো যে ভাঙলে এটাই হয়। এখন তুমি আমাকে বলবা যে 2x, এটা তো a x, হ্যাঁ, তার সহগটা কত হয়? 2 স্কোয়ার, তাহলে উপরে হলো 2 স্কোয়ার, 2x, এটা সহগ কত? 2 ইনভার্স মানে কত? হাফ। 2 ইনভার্স মানে ভাই হাফ কেমনে হয়? ভাই আরে তোমরা যদি আবার না বোঝো দেখেন খবর আছে, 2 ইনভার্স মানে হাফ লেখা যায়, সেই হাফটা এখানে লিখলাম। হ্যাঁ, তাহলে দেখো এই 2 উপরে উঠে যাবে, 2 স্কোয়ার মানে কত? 4 ইন্টু 2 ইকুয়াল টু কত? 8। হ্যাঁ, অ্যান্সার কিন্তু 8। কিন্তু অনেকে আবার ভুল করে বলবে 2 ইনভার্স, তো তার মানে এখানে তার জাস্ট 2 দিয়ে কাটাকাটি করে অ্যান্সার 2 বলবে, কিন্তু 2 বলা যাবে না। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 1/2 মানে এই 2 উপরে উঠে এখানে 2 হয়ে যাবে। ঠিক আছে, এই যে 2, তাহলে 4 ইন্টু 2 মানে কত? 8। হ্যাঁ, এই যে অনেকে আবার অ্যান্সার 111ও বলছিল। ভেরি গুড বয়, ভেরি গুড গার্ল। যারা অ্যান্সার 1 দিচ্ছ তাদের জন্য এক বালতি সমবেদনা। যাই হোক, অনেকে অ্যান্সার 8 বলছে, গুড। তার মানে দেখো যে আমাদের লিমিটটা যদি অসীমে থাকে এবং সেই সংক্রান্ত বীজগাণিতিক একটা হলো রাশি, একটা হচ্ছে আমাদের সূচকীয় রাশি, ঠিক আছে, ফাংশন, তো এরকম আসলে পারবো। যারা বলতেছিল যে ভাই আমরা ইন্টারে করে আসে নাই, তারা এই টাইপগুলো দেখলে তাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে। ঠিক আছে, আশা করি। এবার কস সংক্রান্ত, এটা খুবই মজার একটা অঙ্ক। তুমি দেখবে এরকম টাইপের ম্যাথ কিছু তোমাদের বইয়ের মধ্যে ছিল, তবে তারও একটা শর্টকাট আছে। ঠিক আছে, তো সেটাই আমরা করবো এখানে। এখন যা অনেকে বলতে ভাই এটা শর্টকাট শিখতেছি, যদি পরীক্ষায় আসে তখন কী করবো? এমন একটা রুলস তোমাকে শিখাই দেবো, যে রুলস দিয়ে তুমি পৃথিবীর সব ম্যাথ সলভ করতে পারবে, তোমার বইয়ের 90% ম্যাথ সলভ করতে পারবে, সেটা পরে আসবে, লাপিতার রুলস। তা আগে আমরা শর্টকাটগুলো একটু দেখিনি। দেখো এটার ফরম্যাটটা হচ্ছে এরকম। ফরম্যাট হচ্ছে এটা, লিমিট x টেন্ডস টু 0 cos ax মাইনাস cos bx ডিভাইড বাই cos cx মাইনাস হচ্ছে cos dx। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেই ফরম্যাট, এবং সেই ফরম্যাটের অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, ফরম্যাটের অ্যান্সার হচ্ছে এটা। হ্যাঁ, ফরম্যাটের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, একটু ধরো, আমার একটা কল আসছে, আমি একটু জানাই দিই যে আই এম ক্লাসে আছি। ওকে, আমার বাসাতে জানেই না যে এত রাত পর্যন্ত আমি ক্লাস নেই। হ্যাঁ, ওকে। তো যদি কখনো এই ফর্মেটে থাকে, এখন তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে ভাইয়া যদি মাইনাসের জায়গায় প্লাস থাকে তখন কি করব? বা এই ফর্মেট মানে এই ফর্মেটই থাকবে, এটা নিয়ে কোনো চিন্তা করা দরকার নেই। যদি মাইনাসের জায়গায় প্লাস থাকে বা প্লাসের জায়গায় মাইনাস থাকে তখন কি করব? তখন হচ্ছে আমাদের লাপিতার রুলস আছে, যে রুলসটা আমরা লাস্টে গিয়ে শিখবো, সেই রুলসটার মাধ্যমে যে কোনো ম্যাথ সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, তো এখানে লিমিটটা কিন্তু 0 আছে। তো যদি কখনো আমাদের এরকম ফর্মেটে থাকে তখন আমরা বলবো আরে এই ম্যাথ তো আমরা শিখে আসছি, একদম সহজ অ্যান্সার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। শেষ। কি করলেন ভাই এখানে? এই দেখো এক্স এর সাথে এখানে যত থাকবে এটাকে স্কোয়ার করে দেবো, এটাকে স্কোয়ার করে দেবো, এটাকে স্কোয়ার, শেষ। আর যা চিহ্ন থাকবে সেটাই। এক্সাম্পল দেখো, দেখো কত কঠিন একটা ম্যাথ। এটা আমাদের সাধারণত আমরা যদি লাপিতার রুলস দিয়ে এটা যদি তোমরা মেন নিয়মে করো তাহলে অনেক বড়, যে cos c মাইনাস cos d ফর্মুলাতে করতে হয় যখন তোমরা একাডেমিক করছিলা। বাট এই অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি, অথবা এটাকে আমরা লাপিতার রুলস করবো সবার লাস্টে গিয়ে। ওকে, তা আসেন এটাকে আমরা সলভ করি।
ফার্স্ট হচ্ছে দেখো যে এখানে এর মানটা কত 7, তাহলে বলবো 7 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস, ভাই এখানে কেউ নাই, আরে ভাই কেউ না থাকলে কে আছে 1 আছে, ভয় পায় না, বা কেউ না থাকলে কে আছে 1 আছে। তাহলে এখন ক্যালকুলেশন যদি করতে না পারো তাহলে আর কিচ্ছু করার নাই, 9 মাইনাস 1। তা তোমরা বলো উপরে করলে কত হবে 24, নিচে করলে কত হবে 8 হবে, 3 আসতে কত 24। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ক্যালকুলেশন না বুঝো, আমার যদি ক্যালকুলেশন ভুল হয় তাহলে বইলা দিও। ওকে, এটা তোমরাই বলো তো অ্যান্সার কত হবে এটা, কমেন্ট করো, কমেন্টে জানো এটা অ্যান্সার কত, কমেন্ট কর। যার কেউ নাই তার এক আছে, গুড। বি স্কোয়ার মানে না, তুমি আবার সূত্র বানাও কে, তো আমি যেমনে কইছি অমনে ক, অমনে করতে হবে, প্লাস মাইনাস এদিক ওদিক হয়ে যেতে পারে, তো যেমনে বলছি এমনি করো। হ্যাঁ, প্লাস মাইনাস এদিক এদিক হইতে পারে। অনেকে 3 বলতেছে, তো যেহেতু তোমরা বলছো তো আমি তো তোমাদের কথা তো অবিশ্বাস করতে পারি না। 2 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস হচ্ছে 5 স্কোয়ার। এখন তোমরা স্কোয়ার যদি করতে পারো তাহলে তো অ্যান্সার পাবাই। তো যে একজন এক বসে লিখছে 77/9, তা আমি জানি না। একজন লিখে 0/0 কেন অনির্ণয় ব্যাখ্যা করে, আমি ফার্স্ট টাইম ব্যাখ্যা করছি। আচ্ছা, অনেকে 77/9 বলছে, অনেকে আবার 3 বলছে। 3 কি আগের অঙ্কের অ্যান্সার? আচ্ছা, আগের অঙ্কের অ্যান্সার। তাহলে যারা 77/9 বলতেছে ঠিক আছে, একদম মাইনাস দিচ্ছে, মাইনাস হবে না, কারণ আমি এখান থেকে বুঝতে পারতেছি যে তোমার এই মাইনাস আর এই মাইনাস কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু তোমার এখানে 4 মাইনাস হচ্ছে 81 ডিভাইডেড বাই হচ্ছে 16 মাইনাস হচ্ছে 25, সো ছোট থেকে বড় যদি বিয়োগ যাচ্ছে তার মানে দুটা কিন্তু বাদ হয়ে যাবে মাইনাস। হ্যাঁ, তারপরে 77/9। ওকে, গুড, খুব সুন্দর দৃশ্য। তো আমরা এরকম ফর্মেট থাকলে আমরা ডিরেক্ট লেভেল অ্যান্সার বলে দেবো। এবার বলা আছে সুন্দর সূত্র দিয়ে সুন্দর অঙ্ক, কিন্তু আসলে সূত্রটা সুন্দর না। তোমরা যেন ভয় না পাও, তোমরা যেন দেখে খুশি হও টাইপটা দেখে, এই জন্য সুন্দর। যেহেতু তোমরা অ্যাডমিশন স্টুডেন্ট, তোমাদেরকে আসলে তোমাদের সাথে আসলে কি বলে আর কি, মানে আগে থেকে প্রলোভন দেখাতে পারি না, তাই এই জন্য বললাম যে টাইপের নাম হচ্ছে সুন্দর, কিন্তু আসলে এই জিনিসটা অসুন্দর। ঠিক আছে, তো চলো অসুন্দরের কাছের দিকে আগাই। অসুন্দর হচ্ছে এইটা, যে আমার এটাকে আমি সূত্র আকারে চিন্তা করতে পারি, সূত্র পুরোটাই হচ্ছে আমার সূত্র, কিন্তু আমি বলতে পারি যে এটা হচ্ছে আমার ফরম্যাট, এটা হচ্ছে আমার ফরম্যাট, এটা হচ্ছে আমার ফরম্যাট, আর এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ আমার ফরম্যাটটা যদি এরকম হয় তাহলে আমার অঙ্কের অ্যান্সারটা ঠিক এরকমই হবে। ঠিক আছে, ফরম্যাটটা যদি আমার এরকম হয় তাহলে আমার অঙ্কের অ্যান্সারটা এরকমই হবে। তাহলে ফরম্যাটটা কীরকম ভাইয়া? ফরম্যাটটা তোমাকে মনে রাখতে হবে মাস্ট, এবং ফরম্যাটটা এরকমই হবে। যদি ফরম্যাট যদি চেঞ্জ হয়ে যায়, ফার্স্টে বলছিল একটা সূত্র, তো সূত্র তুমি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো। তুমি বল ভাইয়া a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, আমি সূত্র চেঞ্জ করে দিব, তাই তোমাকে মনে করো যে বিজ্ঞানীরা মাইরা ফেলবে যে তুমি সূত্র চেঞ্জ করতে আসছো। যাই হোক, সূত্র যেহেতু সূত্রের মধ্যে থাকবে, তো আমার কাজ হচ্ছে এই সূত্রটাকে তৈরি করে ফেলা। ম্যাথ দিবে, সেই ম্যাথটাকে হচ্ছে এই সূত্রের মতো বানানো, আর কোনো কাজ নেই আমার। হ্যাঁ, লিমিট এক্স টেন্ডস টু এ, তার মানে এখানে এ থাকবে, আমার এর মান কতটা আমি জানি না, এ বি সি তোমাকে যে কোনো মান দিতে পারে। ঠিক আছে, ওকে, তো এটা তোমাকে দিল। তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইড হচ্ছে এক্স মাইনাস এ। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়ারা, যে আমার উপরেও কিন্তু বলা যায় যে এক্স মাইনাস এ আছে, নিচেও কিন্তু আমার কি আছে বলতো এক্স মাইনাস এ আছে। দেখো উপরে এক্স মাইনাস এ, নিচে এক্স মাইনাস এ, কিন্তু এক্সট্রা শুধুমাত্র একটা কি দিছে, এন দিছে, এন মিল আছে। তাহলে এখন আমার অ্যান্সার কি হবে দেখো, এই যে দুইটা এন আছে, দুইটা এন থেকে তুমি একটা এন লিখো, তারপর আবার এ লিখবা, এই যে এ আছে এ এখানে লিখবা, তারপর হচ্ছে এইখান থেকে আবার এক বিয়োগ করে দিবা n-1। ঠিক আছে, তারপরে আমরা সূত্রটাকে এভাবে মনে রাখবো যে আমার যে দুটা পাওয়ার সেম থাকবে n তার থেকে একটা পাওয়ার সামনে আনবো n, তারপর একটা এ দিব, এ কোনটা, এই এটা, তারপর হচ্ছে এই n থেকে এক বিয়োগ করে দিব। ঠিক আছে, এভাবে সূত্র মনে রাখবা। ওকে, এখন দেখি এই অঙ্কটা আমাকে তৈরি করে দিছি। তুমি দেখো তো ভাইয়ারা যে আমার অ্যাকচুয়ালি অঙ্কটা তৈরি করা আছে নাকি তৈরি করা নাই। তুমি দেখো তো পুরোপুরি কি এইটা এই ফরম্যাটের মতন দেওয়া আছে না, যে এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন, দেখো এন এর জায়গায় তারা কত দিচ্ছে, 9 দিচ্ছে না। তাহলে আমি কি ডিরেক্ট অ্যান্সার বলতে পারবো না, 9 তারপর হচ্ছে এ, ভাই এ কই থেকে বলেন, এই যে এ, তারপর এক বিয়োগ করে দিব। আপাতত দেখালাম, পরে আর দেখাবো না, 9 a টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার, শেষ।
একবারে তৈরি করে দিয়েছে তারা আমাকে। তার মানে দেখো যে তারা আমাকে এই ম্যাথটা, এই সূত্রটাই তারা আমাকে একদম তৈরি করে দিছে, আমি ডিরেক্ট অ্যান্সার বলে দিতে পারছি, শেষ। কিন্তু স্যাররা তো দুষ্ট, স্যাররা তো মাঝে মধ্যে চেঞ্জ করবে। দেখো এটা অঙ্কের ক্ষেত্রে দেখো যে এটা মিলে নাই, এই সূত্র নিয়ে আরেকটু ব্যাখ্যা দিব, একটু খেয়াল করে দেখো, ভালো মতো খেয়াল করো। এখানে এক্স আছে, নিচেও কিন্তু এক্স আছে, দেখো আমি ফার্স্টে বলছি এখানে এক্স মান আছে, এখানেও এক্স মান আছে, তার মানে এখানে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স আছে। আবার তুমি একটু খেয়াল করে দেখো, এখানে এ, এখানে এ, এখানেও এ আছে, মিল আছে না? তার মানে কথা হচ্ছে যে আমি অ্যান্সারটা তখনই এটা বলতে পারবো যখন আমার এক্স 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 এ এ এ মিলে যাবে। হ্যাঁ, যদি না মিলে, যদি না মিলে সেটাই তো আমার কাজ, যদি না মিলে আমাকে মিলাইতে হবে। আমার কাজ তো আর কম না, আমার কাজ তো অনেক, তাই না? যদি এ না থাকে আমাকে এ মিলাইতে হবে। এখন তুমি এখানে একটু খেয়াল করে দেখো তারা কি বদমাইশি করছে, এখানে এক্স দিছে, এখানে দিছে রুট ওভার এক্স, মিলছে? মিলে নাই। তা আমাকে কি করতে হবে? মিলাইতে হবে। মানে কিভাবে মিলাবো আমি, দেখো তো কিভাবে মিলানো যায়, প্রত্যেকে বলতে পারবো এটা। লিমিট এক্স টেন্স টু হচ্ছে এ, এইখানে আমি এটাকে এইভাবে লিখতে পারি, রুট ওভার এক্স টেন্স টু দি পাওয়ার 5 মাইনাস রুট ওভার এ টু দি পাওয়ার 5 ডিভাইড বাই হচ্ছে রুট ওভার এক্স মাইনাস হচ্ছে রুট ওভার এ। আর অনেকে বলবো ভাই আপনি এখানে কি করলেন, বুঝি নাই তো কিছু। ভাইয়া আমরা কি জানি না যে হাফ মানে হচ্ছে রুট ওভার, এটাকে আমরা জানি না? হ্যাঁ জানি। তাহলে যদি কখনো আমাদের এরকম থাকে 5/2, তাহলে ব্যাপারটা কি এরকম না যে এক্স টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে হাফ, ব্যাপারটা এরকম না? হ্যাঁ এরকম তো, 5/2 মানে 5 ইন্টু হাফ। তাহলে এই হাফ মানে আমি পরবর্তী বলতে পারি না রুট ওভার 5, রুট ওভার এক্স টু দি পাওয়ার 5, বলা যায় না? হ্যাঁ বলা যায়। তো তাই লিখছি, দেখো যে যেহেতু 5/2 আছে, 5/2 আছে, তার মানে আমি এটা এভাবে লিখছি। হ্যাঁ ওকে, এটুকু আমাদের দরকার নাই। ওকে, তাহলে এখন এখানে রুট ওভার এক্স, রুট ওভার এক্স, তাহলে তুমি এখন রুট ওভার এক্স এখানে দিয়ে দাও, এখানে রুট ওভার এ দিয়ে দাও। তুমি লিমিটটা চেঞ্জ না করো কোনো সমস্যা নেই, লিমিট চেঞ্জ না করলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ ওকে, এবার দেখো মজার কাহিনী যে আমার অ্যান্সারটা কি, আমার এখানে 5 আছে, এন এ মান হচ্ছে 5। এখন অনেকে এখানে বোকার মতো এ লেখে, আরে ভাই তুমি এখানে এ পাইছো নাকি রুট ওভার এ পাইছো? ভাই রুট ওভার এ, তাতে এ লেখা যাবে না, তোমাকে রুট ওভার এ লিখতে হবে, রুট ওভার এ লিখতে হবে। ঠিক আছে, রুট ওভার এ লিখলাম। তারপর দেখো এখানে আমার 5 থাকলে এখানে কি তার থেকে 1 কমে যাবে না? হ্যাঁ কমে যাবে। তাহলে 5 থেকে 1 বিয়োগ করে স্যারকে দেখানোর দরকার নাই, 1 বিয়োগ করে দেখাইলে স্যার খুব খুশি হয়ে যাবে, বাট এরকম না, স্যার বলে যাচ্ছে বোকা ছেলে, 5 - 1 আবার দেখায় আমারে। তার মানে 5 রুট ওভার এ টু দি পাওয়ার 4, তার মানে অ্যাকচুয়ালি এখানে কি লেখা যায় বলতো? 5a স্কোয়ার। কেন? কারণ আমরা জানি যে রুট ওভার এ যদি স্কোয়ার হয় তাহলে অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে কি পাওয়া যায়? একটা এ বের হয়ে আসে, কারণ দুইটা রুট ওভার এ মানে কি হয়? একটা এ হয়। তার মানে 4টা রুট ওভার এ মানে কয়টা হবে? এ স্কোয়ার হবে। ঠিক আছে, তো এটা অ্যান্সার হচ্ছে এটা। অলরেডি অনেক অ্যান্সার বলতেছো। আমরা আরেকটা অঙ্ক দেখি, আমাদেরকে তারা এই অঙ্কটা সেম ভাবে দিছে। তো দেখো এবার তারা এর জায়গায় বিতে চলে আসছে, আসুক। তাহলে আমরা বলবো রুট ওভার এক্স টু দি পাওয়ার 7 মাইনাস রুট ওভার বি টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস হচ্ছে কত? রুট ওভার বি। তাহলে এখন আমি এখান থেকে দেখো সব মিলে গেছে, তুমি লিমিটটাকে চেঞ্জ করে দিলে নিজের মতো করে যাবে। এবার কিন্তু এ বলবা না, এবার রুট ওভার বি বলবা। 7 - 1 মানে কত? 6, তার মানে 7b কিউব। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। দেখছো অলরেডি অনেকে অ্যান্সার ডিরেক্টলি বলে দিতে পারতো যে অ্যান্সার কত হবে, কত হবে না হবে। এই যে ভাইয়ারা সূত্রগুলা, এই সূত্রগুলো কেউ ক্লাস থেকে পালাবে না, আমি নিচে বসে আছি, মুখস্থ করো, খাতায় লিখো, মুখস্থ করো। কারণ আমি তোমাকে এগুলো মুখস্থ করাতে পারবো না, কারণ মুখস্থ জিনিসটা নিজের ভেতর থেকে আসে। ঠিক আছে, তুমি যখন প্রেম করো নিজের ভেতর থেকে আসে না? প্রেম করার সময় তো কারো কাছে হেল্প নেওয়া, যে ভাই কীভাবে প্রেম করবো। সো একই রকমভাবে সূত্র মুখস্থ করার সময় কারো কাছে হেল্প নেওয়া যাবে না, সূত্র নিজের মন থেকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো 2 মিনিট সময় দিচ্ছি, নিজের মন থেকে মুখস্থ করো। ঠিক আছে,
ওকে, টায়ার্ড হয়ে গেলাম। ওকে, ক্লান্ত হওয়া যাবে না। দেখছো ফাঁকিবাজ পোলাপাইনগুলা, পৃথিবী থেকে তারা বিদায় নিয়েছে। নোক তারা বিদায়। আমরা আশা করি প্রত্যেকে মুখস্থ রেখেছি, কারণ আমি আবার বলছি এটা আসলে তোমাকে ধরে বাঁধতে শেখানো যাবে না, এটা নিজের মন থেকে শিখতে হবে। তো আশা করি তোমরা নিজের মন থেকে প্রত্যেকে শিখেছো। আর সি মানে হচ্ছে ধ্রুবক, যে কোনো ধ্রুবককে তুমি ডিফারেন্সিয়েট করলে 0 হবে, ঠিক আছে। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে 1/x-কে যদি ডিফারেন্সিয়েট করা হয় -1/x², খুবই 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 ইম্পর্টেন্ট। তারপর √x নর্মাল, এটাও তো জানি আমরা। আর এদিকে ইউভি পরে আসবে। ওকে, যাই হোক, আমরা লিমিটের মধ্যে আমরা অনেকগুলো সূত্র মুখস্থ করে ফেলছি। তো আবারও দেখো, লিমিটের অঙ্কগুলো করার সময় ত্রিকোণমিতিকে কিছু সূত্র মনে রাখতে হবে। তো ত্রিকোণমিতি ক্লাস আমি তোমাদেরকে নিয়েছিলাম আশা করি। তো সেখানে তোমরা দেখেছো যে এরকম সূত্র আমাদের ছিল যে 1 - cos 2x থেকে লেখা হয় 2 sin স্কোয়ার x, 1 + cos 2x মানে হচ্ছে 2 cos স্কোয়ার x, ইন্টিগ্রেশনের কাজে লাগবে। sin 2x মানে হচ্ছে 2 sin x × cos x, cos 2x মানে হচ্ছে cos স্কোয়ার x মানে হচ্ছে sin স্কোয়ার x। যদি আরও অনেকগুলো সূত্র ছিল ত্রিকোণমিতির মধ্যে, বাট এখানে তার সবগুলো সূত্র লাগবে না, তবে এই সূত্রগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের ইন্টিগ্রেশনে গেলে এগুলো খুবই কাজে দেবে ইন্টিগ্রেশনের সময়। হ্যাঁ, তো যাই হোক, আমরা এটা একটু মনে রাখবো যে এই সূত্রগুলো যে মাইনাস থাকলে হয় সাইন, আবার প্লাস থাকলে হয় কস, দুটো একই রকম মনে হয় দেখতে, তো একটু সাবধান। হ্যাঁ, ওকে। তো এখনই আমরা চলে আসবো হচ্ছে আমাদের লা হসপিটাল রুলস। তো এটাকে অনেকে বলে লাপিতাল রুলস, এল হসপিটাল রুলস, লাপিতাল, মানে যে যেরকম করে উচ্চারণ করে, উচ্চারণে কোনো বাধা নাই, যেহেতু দেশের বাইরের, পৃথিবীর বাইরের একটা নাম, তো আমরা এটাকে লাপিতালও বলতে পারি। তোমরা যে বলো আমি এল হসপিটাল বলো, বড় কোনো সমস্যা, যদি বলো হাসপাতাল যদি বলো কোনো সমস্যা নাই, যে হাসপাতালের রুলস, যে যা নাম বলতে পারো কোনো সমস্যা নাই এই নামের মধ্যে। হ্যাঁ, কথা হচ্ছে আমার নামে কোনো যায় আসে না, পরীক্ষায় বলবে না যেটা আসল নাম কি, এটা সঠিক নাম কি, পরীক্ষাতে আসবে না, ঠিক আছে। পরীক্ষা আসলে তো আমরা দেখে দেখে বলে দিতে পারবো, ঠিক আছে, এটাই হবে। বাট এই যে লাপিটাল রুলসটা আছে, এটার সঠিক প্রয়োগটা আমাকে পরীক্ষার হলে করতে হবে। মনে রাখবা, তোমার বইয়ে আমি একটু আগে যত লিমিটের ম্যাথ করালাম, সেগুলো আমি মানে বইয়ের প্রায় 90% ম্যাথ হচ্ছে আমি লাপিতাল রুলস দিয়ে করতে পারবো। বিশাল বড় বড় ম্যাথ এটা দিয়ে সলভ হতে পারবে। কারণ কত হচ্ছে ভাইয়া, তো নিয়মটাই তো বুঝলাম না। দেখো ভাইয়ারা, নিয়মের প্রায় 50% তোমরা কমপ্লিট করে ফেলছো একটু আগে। কীভাবে একটু আগে কমপ্লিট করলাম? তোমরা একটু আগে যারা যারা নিজ দায়িত্বে এই সূত্রগুলো মুখস্থ করছো, ধরে নেবা লাপিতাল রুলসে তোমাদের 50% কমপ্লিট, আর আছে বাকি 50%। এই 50% তোমরা করে আসছো, বা এটা কই থেকে করে আসলাম? ওই যে আমি প্রথমে যখন তোমাকে করালাম f(x) এটা, তাহলে f(3) কি হয়, তুমি যখন 3টা বসাইছো, তার মানে আমরা কিন্তু পুরোটাই করে আসছি। এখনো সবগুলোকে কম্বাইন করে লাপিতাল রুলস একবারে পানির মতো সহজ লিখে রাখছি। তো লাপিতাল রুলস অনেকে অনেকভাবে শিখে আসছো, বা অনেকে কঠিন হোক বা সহজ হোক, বা অনেকে শিখো নাই, যারা শিখো নাই তাদের কাছেও সহজ লাগবে, যারা শিখে আসছো তাদের কাছে পানির মতো সহজ লাগবে আরো। তো দেখো, আমি এখানে বলে দিচ্ছি যে এই যে লাপিতাল রুলসের তো একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি, সেই নিয়মটা এখানে আমি স্পষ্ট করে লিখে দিচ্ছি যে তার ধাপ বা তার কাজ হচ্ছে দুইটা, কিন্তু এই দুইটা কাজে হচ্ছে বারবার রিপিট হয়, বুঝতে পারছো? যেমন তোমার আমার কাছে, আমি যদি বলি আমার কাছে এই দুটা কলম আছে, হ্যাঁ, এটা একটা আমার ফার্স্ট স্টেপ, এটা আমার সেকেন্ড স্টেপ, ঠিক আছে। তো এই দুইটাই আমি জাস্ট রিপিট করবো। দেখো, এই দুটাই আমার এখানে আছে, এই দুটো আমি আবারও রিপিট করলাম। তার মানে দেখো আমার কাছে কিন্তু দুইটা কলমই আছে, কিন্তু আমি বারবার কি করতেছে বলতো, রিপিট করতেছে, মানে দুইটা কি বারবার পুনরায় রিপিট করতেছে। তার মানে ব্যাপারটা এখানে ঠিক এটাই যে আমার কাছে এখানে দুইটা ধাপই থাকবে, এই দুইটা ধাপ খালি বারবার রিপিট হবে। কতক্ষণ পর্যন্ত রিপিট হবে? যতক্ষণ না পর্যন্ত আমরা সংজ্ঞায়িত মান পাবো। সংজ্ঞায়িত জিনিসটাকে ধীরে ধীরে আসবে। দেখো, প্রথমে আমি বলছি লিমিট বসানো, প্রথমে লিমিট বসাতে আমরা পারবো, কোনো সমস্যা নাই, অঙ্ক গেলে লিমিট বসাতে পারবো। তারপরে বলছে দেখো, লিমিটটা বসানোর পর যদি 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 কথাটা অনেক ইম্পর্টেন্ট, একটু পরে এটা আরো অর্থটা বুঝতে পারবা। লিমিট বসানোর পরে যদি 0/0 অথবা ∞/∞ আকার আসে, তাহলে সেখানে অন্তরীকরণ করতে হবে। এ ভাইরা, তোমরা কি অন্তরীকরণ শিখে আসছো না? হ্যাঁ ভাই, শিখে আসছি। একটু আগে অন্তরীকরণ শিখি আর না শিখি, একটু আগে অন্তরীকরণের ফর্মুলা মুখস্থ করে আসছি, ওটা শিখলে চলবে, আর কিছু লাগবে না। তার মানে দুইটা ধাপ, একটা হচ্ছে লিমিট বসাবো, আর একটা হচ্ছে লিমিট বসানোর পর যদি 0/0 বা ∞/∞ আকার আছে, তাহলে সেখানে ধাপ করে অন্তরীকরণ করে ফেলবো। এই দুটাই আমরা পর্যায়ক্রমে কি করতে থাকবো, রিপিট করতে থাকবো। রিপিট হতেও পারে, নাও পারে, ততক্ষণ পর্যন্ত আমরা রিপিট করব যতক্ষণ না পর্যন্ত আমরা সংজ্ঞায়িত মান পাবো। এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা সংজ্ঞায়িত মান পাবো। তার বলে ভাই এই দুটো ধাপ বুঝলাম, কিন্তু এই যে নোট দিয়ে যেটা লিখছেন এটা তো বুঝলাম না, এটা বুঝতে পারবো না তো, ঠিক আছে। আমি যদি তোমাকে বলি যে সমুদ্র অনেক বড়,
তুমি যদি বাস্তবে দেখো তাহলে আমার কথার সাথে মিল পাবা, আসলে সমুদ্র বড়। তো চলো আমরা এটা বাস্তব উদাহরণের জন্য আমরা এখন ম্যাথে চলে যাব। এই দুটা খালি মনে রাখবো, লিমিট বসাবো, তারপর যদি এই দুটো আকার পাই তাহলে সেখানে ডিফারেন্সিয়েট করে দেবো, আর কোনো কাজ নেই। আর নোটটা হচ্ছে আমরা এখন বাস্তবে ম্যাথের সাথে মিলাবো। এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা তুমি দেখবা যে এর আগে কোনো নিয়মের সাথে মিলতেছে না। সো এটা আমাদের যদি কখনো এরকম কোনো ম্যাথ দিয়ে দেয়, তো যদি আমাদের এর আগের ম্যাথগুলো দেয়, এর আগে 3টা বা 4টা টাইপ করানো হয়েছে, তো ওরকম টাইপ দিলে আমরা হচ্ছে ডিরেক্টলি শর্টকাট মেরে দিব। ওগুলো তো আমাদের লিমিটের এই লাপিদা রুলস দিয়ে করা সম্ভব, কিন্তু আমরা শর্টকাট মারি দিব। তো যদি ওই টাইপের ম্যাথগুলো বাদ দিয়ে অন্য যে কোনো ম্যাথ দিই, আমরা হচ্ছে এই লাপিদা রুলস ইউজ করবো। দেখো এই ম্যাথটা কত সহজ। প্রথম অঙ্কটা বুঝতে না পারলেও আমি রিপিট করবো না, পরের ম্যাথটা আমি তোমাকে বুঝাবো। 2টা ম্যাথ করলে তুমি দেখবা আরে সবই তো পারি। ঠিক আছে, এবার দেখো ভালো মতো বুঝো। প্রথমত হচ্ছে লিমিটটা কত, মানে 0, এই লিমিটের দিকে তাকাইতে হবে কিন্তু। তা আমি কিন্তু তোমাকে প্রথমেই বলেছিলাম ফার্স্ট কাজে হচ্ছে লিমিট বসানো, লিমিট বসানো। তো কথাই লিমিট বসাবো ভাইয়া, এখানে কি x টেন্স টু 0 বলছে না? তো আমরা ধরে নেবো যে x = 0, লেখার আবার দরকার নাই, স্যার দিবে এইটা লিখবো না, আমরা ধরলাম যে x টেন্স টু 0 মানে x = 0। তার মানে যেখানে যেখানে x আছে, মনে মনে এটা কাজ করতে হবে, যেখানে যেখানে x আছে ওখানে ওখানে আমাকে 0 বসাইতে হবে। তাহলে দেখো তো নিচে কি একটা x আছে, তাহলে এখানেও 0 বসাবো। উপরে কোথায় আছে, এখানে একটা x আছে, তাহলে এখানেও 0 বসাবো। তো যদি 0 0 বসাই তাহলে কাহিনী কি করতেছে একটু খেয়াল করে দেখো তো, যেখানে 1 1 থাকবে মাইনাস cos 0, কারণ cos 0 ডিগ্রি মান তো আমার মুখস্থ নাই, তাহলে তোমাকে ভাই আবার ক্লাস 9 10 এ ভর্তি হতে হবে। cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, এই যে 1, ঠিক আছে, ডিভাইডেড বাই 0 নিচে বসাও। তার মানে দেখো আমি কিন্তু এখানে 0 বসাইছিলাম, cos 0 এর মান কিন্তু 1 লিখছি একবারে, ঠিক আছে। ওকে, 1 - 1, তাহলে দেখো তো কি হচ্ছে, 0/0 আকার আসছে। দেখো তো ভাইরা, আমি যদি লিমিটটা উপরে এবং নিচে বসাই তাহলে কি 0/0 আকার আসছে? হ্যাঁ ভাইয়া আসছে। তার মানে দেখো আমি কি লিখছি, যদি 0/0 বা এটা যে কোনো একটা আসে তাহলে সেখানে চোখ বন্ধ করে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। ভাইয়া ডিফারেন্সিয়েটটা করতে পারে না, না পারলে এখন থেকে পারবা। দেখো কেমনে করতে হয় ডিফারেন্সিয়েট। লিমিট x টেন্স টু হচ্ছে 0, 1 একটা একটা করে পদ করো। আর ভাই বোন ভাই 1 - cos x একসাথে ডিফারেন্সিয়েট না, প্রতিটা পদকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথমে শুধু 1 কে করবা। ভাইরা 1 হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত হবে পৃথিবীর সবাই জানে, একটা আন্ডা হবে। তাহলে একটা আন্ডা বসা দাও এখানে, 0, a মাইনাস মাইনাস বসা দাও, যা থাকবে আগে বসে দাও, ভুল হবে কিন্তু। এবার আসবে cos x এর কাছে, সিম্পলি cos x, কোনো চিহ্ন না, শুধু cos x। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, তুমি যেন ভুল না করে যেন লেখো মাইনাস sin x। তারপর x কে করলে 1 হবে, 1, এই যে 1 লিখলাম, 1। পরবর্তী লাইনে আমরা আবারও যাই, পরবর্তী লাইনে আমরা লিখি, হ্যাঁ, কারণ যেহেতু আমরা ধীরে ধীরে শিখবো, পরে তুমি একবারে কাজ করো, সমস্যা নাই। মাইনাসে মাইনাস হয় প্লাস sin x, নিচে হচ্ছে 1, নিচে 1 না লিখলেও চলে, বাট আমি তাও লিখলাম তোমাদের জন্য। এখন আমি কি করব, আমি তোমাকে বলেছিলাম দেখো যে ধাপ হচ্ছে 2টা, একটা হচ্ছে লিমিট বসানো, একটা হচ্ছে ডিফারেন্সিয়েট করা। এটা রিপিট হইতে থাকবে, কি হতে হবে, রিপিট হইতে থাকবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না সংজ্ঞায়িত মান পাই। এবার দেখো আমি তো কিছু পাই নাই, কোনো মান পাইলাম না। এবার দেখো আমি 0 কি নিচে বসাতে পারবো? কেন পারবো না? কারণ এখানে x নাই, সো নিচে আমি 0 বসাবো না। এবার আমি উপরে 0 বসাবো, এইখানে, এখানে আমি এবার 0 বসাবো। তাহলে ভাইয়া যদি আমি এখানে 0 বসাই, যদি এখানে আমি 0 বসাই তাহলে কি পাবো, sin 0। sin 0 মান কত হয়, sin 0 মান, sin 0 ডিগ্রি মান কত হয় বলো তো, 0 হয়, ঠিক আছে, দেখবা 0 হবে। sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, আর নিচে আগে থেকে কত আছে, 1 আছে। এখন তুমি বলো ভাইয়া 0/1, তো 0/1 মানে কত হয়, 0 হয়। তার মানে 0 কিন্তু একটা সংজ্ঞায়িত মান, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 0, বুঝা গেছে? তার মানে দেখো উপরে 0, নিচে কোনো একটা সংখ্যা থাকলে এটা একটা সংজ্ঞায়িত নাম্বার। মনে রাখবা এই সংখ্যা রেখার মধ্যে যারা অবস্থান করে তারা সবাই সংজ্ঞায়িত নাম্বার। সেটা হতে পারে ভগ্নাংশ, সেটা হতে পারে দশমিক, সেটা হতে পারে পূর্ণ সংখ্যা, সেটা মূলদ অমূলদ, যা খুশি তাই হোক, কোনো সমস্যা নেই, সেটা হচ্ছে আমার সংজ্ঞায়িত মান। তার মানে দেখো এখানে কিন্তু 0/0 আকার আসে, দেখো এখানে কি 0/0 আকার আসছে না ভাই, আসে নাই। তার মানে এখানে ডিফারেন্সিয়েট করা যাবে না, তার মানে যা আসছে তাই অ্যান্সার, শেষ। আমরা আরেকটা অঙ্ক করি আমাদের বোঝার জন্য। দেখো এখানে এটা একটু বুঝো, এটা একটু আমরা বুঝি। ওকে, এটা একটু মজার, দেখো কাহিনী, দেখো একটু মজার কাহিনী। এটা অঙ্ক ঢাকা ভার্সিটিতে 2018 বা 19 এরকম যে কোনো একটা সালে আসছিল আমার মনে আছে। তো জিনিসটা একটু বুঝো, খুব ইন্টারেস্টিং এই ম্যাথটা। এইটা দেখার পর তো অনেকে মাথায় হাত দেয়, আরে সর্বনা, এত কঠিন ম্যাথ, পারবো না, সম্ভব না। এতটাই সোজা লাপিতা রুলস দিয়ে দেখো, একটু বিশ্বাস করে দেখো। আমি কিছু পারি না, আমি কিছু জানি না, আমার জানানো দরকার নাই, আমি খালি 2টা লাইন জানি, লিমিট বসাইতে জানি, আর যদি 0/0 হয় তাহলে আমি এখানে কিছু জানি না, জানারও দরকার নাই। তাই দেখো
এখানে তুমি জিরো বসাও, এখানে তুমি জিরো বসাও। তা দেখো জিরো বসালে কস 0 ডিগ্রির মান কত? খাইলে কেউ জিরো বললো না ভাইয়া, সাইন 0 ডিগ্রির মান জিরো ঠিক আছে, বাট কস 0 ডিগ্রির মান কিন্তু 1 হয়। তাহলে কস
এবার ঠিক আছে। দেখছো তোমাদের জন্য কত কষ্ট করে ঠিক করলাম সাউন্ড। ঠিক আছে, দেখছো তোমাদের জন্য কত কষ্ট করে ঠিক করলাম সাউন্ড। ঠিক আছে, দেখছো তোমাদের জন্য। ওকে, যাই হোক, এই ম্যাথটা যে কি শত্রুতা আমি জানি না, এই ম্যাথটা বারবারই ঝামেলা করতেছে। তো দেখো, আসো আবারও বলি। প্রথমত হচ্ছে এখানে তুমি জিরোর বসাও, কস জিরো কি মানে 1, জিরো বসাও, ই টু দি পাওয়ার কস জিরো কি মানে হচ্ছে 1, ই টু দি পাওয়ার 1/1 মানে হচ্ছে ই। এটাই অ্যান্সার। কেন এটাই অ্যান্সার হচ্ছে? কারণটা হচ্ছে, দেখো আমি বারবারই বলছিলাম, যদি 0/0 অথবা ইনফিনিটি আকার আসে তাহলে সেখানে অন্তরীকরণ করতে হবে। তুমি আমাকে বলো তো, এই জায়গা থেকে 0/0 আকার আসছে? আসে নাই, তাহলে ডিফারেন্সিয়েট করা লাগবে না, যা আছে সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। তুমি আগের অঙ্কটা যদি খেয়াল করে দেখো, যখন তোমার 0/0 আকার আসছিল তখন তুমি এখানে ডিফারেন্সিয়েট করছো, বাট যখন তুমি এই জায়গাটাতে আসছো তখন তুমি এখানে কি 0/0 আকার পাইছো? না। তাহলে যেহেতু পাও না, তাহলে এটা কি অঙ্কের অ্যান্সার বলছিলা? আর এই অঙ্কের ক্ষেত্রে ঢাকা ভার্সিটি এতটাই তোমার বোকামি মানে দুষ্টামি করছে যে কনফিউশন সৃষ্টি করছে স্টুডেন্টের মধ্যে। তুমি এখানে ডিফারেন্সিয়েট করা লাগবে না, তুমি এখানে লিমিটটা বসাবা, যা বাবা সেটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। ঠিক আছে? তার মানে সব সময় যে ডিফারেন্সিয়েট করতে হয় ব্যাপারটা এরকম না, মাঝে মধ্যে স্যারা দুষ্টমি করতে পারে, তখন তোমার ডিফারেন্সিয়েট করা লাগবে না। ঠিক আছে? ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো, এই অঙ্কটা হচ্ছে আমাদের নিজেদের বইয়ের বোর্ডে আসা অনেক বড় একটা অঙ্ক ছিল, যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল। দেখো সেই অঙ্কটা আমরা কিভাবে খুব দ্রুত সলভ করতে পারি। প্রথমত হচ্ছে তুমি এখানে লিমিট বসাবা। দেখো আমি অনেক স্টুডেন্টকে দিই, তো তারা বলে ভাই এখানে 0 বসান, হ্যাঁ 3 0² মানে 0 হয়ে যাবে। ঠিক আছে? আর এখানে তারা কি করে জানো, 1 - cos 70 ডিগ্রি। তখন আমি নিজের মাথায় নিজে একটা বাড়ি দিই, এই কি স্টুডেন্ট এরকম কে বলে, ভাই 0 বসাতে বলছেন, যে এক্স জায়গায় 0 বসাইছি, এই যে cos 70 ডিগ্রি হয়ে গেছে, কি আর কমু ক, তখন আর কিছু বলার থাকে না। তো যাই হোক, তোমরা এই বোকামিটা কইরো না। ঠিক আছে? তো এক্সের জায়গায় 0 বসানো মানে কিন্তু 0 বসানো মানে কিন্তু cos 0 ডিগ্রি, cos আবার 70 ডিগ্রি বানিয়ে দিও না। এখানে 0 বসানো মানে পুরোটাই 0 হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে cos 0 ডিগ্রি মান কত হয়? 1। তাহলে 1 - 1, 1 - 1/0, তার মানে কিন্তু 0/0। ঠিক আছে? তার মানে দেখো, তুমি যদি লিমিটটা বসাও তাহলে তুমি এখানে কত পাবা বলো তো? 0/0 পাবা। ঠিক আছে? 0/0। ওকে, তার মানে আমি লিমিট বসালাম, ক্যালকুলেশন করলাম, 0/0 পাইলাম। ভালো কথা, পাইছি। এখন কি করব? এখন হচ্ছে ডিফারেন্সিয়েট করব। আসো, লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0, 1 কত হয়? 1কে ডিফারেন্স করতে হবে 0 মাইনাস, ভালো মতো বুঝো, cos 7x মানে কিন্তু cos ax, তার মানে কি -7 sin 7x, তাই না? এটাই তো, মাইনাস সামনে 7 আসবে, একটা মাইনাস কেন? কজের জন্য। আর 3x² মানে কি হবে? 6x²। কেমনে 6x²? কারণ x² মানে কি হয়? 2x, 2 × 3 মানে কত হয়? 6 হয়। ওকে, সো দেখো আমাদের এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। ঠিক আছে? তো আমি এখানে ডিরেক্টলি প্লাস লিখে দিলাম। ওকে, একবারই করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, প্লাস আর 1কে করলে 0, আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। এবার আমরা আবারও কি করব? আবারও আমরা এখন লিমিট বসাবো। তাই তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি এখানে আবার কি বসাবা? 0 বসাবা, তাহলে 0 হয়ে যাবে। আর এখানে একটু খেয়াল করো, এখানে যদি তুমি 0 বসাও তাহলে sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মানে কিন্তু 0, তার মানে 7 × 0 মানে 0। তার মানে দেখো, তুমি যদি আবারও লিমিট বসাও, নিচেও 0 উপরেও 0 পাচ্ছ, তাহলে কি করবে? আরেকবার ডিফারেন্সিয়েট করবা। চলো আরেকবার ডিফারেন্সিয়েট করি। লিমিট এক্স টেন্স টু হচ্ছে 0, ভালো মতো বুঝে, এখানে অনেক স্টুডেন্ট ভুল করে। এই 7টা তোমার কিন্তু আগে থেকে আছে, এই 7 কি আমার আগে থেকেই আছে। sin 7x মানে কি হবে? 7 cos 7x। স্টুডেন্টরা কি করে? এই 7টা লিখে না, তাহলে লেখার কি দরকার, মানে ভুল করে আর কি। তো যাক, এই 7 আগে থেকে আছে, sin 7x মানে 7 cos 7x। আর 6x² স্কোয়ারটা হবে না, 6x হবে, এখানে আগে থেকে ভুল করছে। হ্যাঁ, 6x, তাহলে 6x কে করলে কি হবে? 6 হবে। হ্যাঁ, কারণ x এ করলে কত হয়? 1 হয়, তার মানে 6x কে ডিফারেন্সিয়েট করলে হবে 6 হবে। এবার আমি কি করবো বলতো? এবার আমি হচ্ছে আবারও লিমিট বসাবো, নিচেও লিমিট বসাতে যাব, দেখবো নিচে কোনো x নাই, তার মানে নিচে লিমিট বসানো যাবে না। আর আমি উপরের দিকে তাকাবো, উপরে আমি এখন x এর জায়গায় লিমিটটা বসাবো। তাহলে দেখো তো, আমি যদি এখানে x এর জায়গায় লিমিটটা বসালে কি হয়? নিচে 6 এর মতো থাকবে, 7 × 7 থাকতেছে, এই যে 7 × 7 cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে কত হয়? 1 হয়, ইন্টু 1, তার মানে কত হচ্ছে বলতো? 49 হচ্ছে কত? 6। দেখছো অঙ্কের অ্যান্সার কত দ্রুত চলে আসছে? 49/6। হ্যাঁ, অনেকে আমার ভুলটা ধরা দিচ্ছে, 6x হবে 49/6।
তার মানে দেখছো কত সুন্দর করে এবং সহজে অঙ্কের অ্যান্সার বের করা যায়। তারপর তোমাকে এটা দিচ্ছে 2e⁻x প্লাস 3e⁻−x মাইনাস 5/4x। তুমি একটু লিমিট বসা, তুমি দেখবে 0/0 পাচ্ছ। আমি করে দিচ্ছি না, 0/0 কীভাবে? e⁻x মানে হচ্ছে 1। অনেকে কনফিউশন থাকে ভাই e⁻−x মানে কী হবে? e⁻−x মানে 1 দিবা, ঠিক আছে? e⁻x x এর জায়গায় তুমি 0 বসাও, এখানে তুমি x এর জায়গায় 0 বসাও, ঠিক আছে? তাই তুমি পাবা e⁻0 মানে 1, আবার e⁻−0 মানে তুমি 1 পাচ্ছ এখানে। হ্যাঁ, ওকে। তার মানে দেখো তোমার হচ্ছে e⁻x মানে তুমি এখানে 1 পাবে, e⁻−x মানে 1 পাবা। তুমি এই 0 বসাও, এখানেও 0 বসাও, এখানেও 0 বসাও, এখানেও 0 বসাও। হ্যাঁ, তাহলে তুমি 2 আর 3 যোগ করলে 5, 5 থেকে 5 গেলে 0, আর এখানে 0 0, ডিরেক্টলি 0 পাচ্ছ। ওকে, তাহলে এখন তুমি কি করবা? ডিফারেন্সিয়েট করবা। তাহলে উপরে একবার ডিফারেন্সিয়েট করো। মনে রাখবা e⁻−x আছে তো, তাহলে e⁻x এর জায়গায় তুমি 0 বসাও, তাহলে e⁻নটে বুঝা, তারপর এটা মানে কিন্তু 1 আসবে, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু এখানে এরকম ঘটছে, সো এটা দেখে ভয় পাওয়ার দরকার নাই। ওকে, তাহলে দেখো 2e⁻x, e⁻x কে ডিফারেন্সিয়েট করে e⁻x এ হয়, তার মানে 2e⁻x মানে হচ্ছে 2e⁻x এ হবে, 2e⁻x এ হবে। দেখো e⁻−x মানে কি? মাইনাস e⁻−x, তাহলে -3e⁻−x। আমি বলো ভাই -5 মানে কি ধ্রুবক না? করলে কি হয়? আন্ডা হয়, আন্ডা লেখা দরকার পড়ে না। তারপর 4x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 4 হয়, লিখে দিলাম 4। এরপরে আমার কাজ কি ভাই? এরপর আপনার কাজ হচ্ছে আবারও লিমিট বসানো। নিচে কি 0 বসানোর জায়গা আছে? না, নাই। কেন? কারণ নিচে x নাই, উপরে জাস্ট x এর জায়গায় 0, আবার এখানে x এর জায়গায় 0। তাহলে কি হচ্ছে দেখো, 2e⁻0 মাইনাস 3e⁻0, -0 লেখা দরকার নেই, 0 লিখলে চলবে। ডিভাইড বাই হচ্ছে কত? 4। তুমি আমাকে বলো ই নটের মান কত? 1 না? তাহলে কত? 2, 1 লেখা দরকার নাই, 2 × 1 লেখো, সমস্যা নাই। আর নিচে হলো 3, তারপর হচ্ছে কি -1/4। আর বলো তো ভাইরা, -1/4 সংজ্ঞায়িত মান নাকি অসংজ্ঞায়িত মান? অবশ্যই সংজ্ঞায়িত মান। তার মানে এটা হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। দেখছো কত দ্রুত তোমরা নিজেরা নিজের অ্যান্সার বলতে পারতেছো। তার মানে আমি বুঝতে পারছি তোমরা প্রত্যেক জিনিসটা বুঝতে পারতেছো। এই অঙ্কটাও ঢাকা ভার্সিটিতে আসা একটা আমাদের অঙ্ক। তো এই অঙ্কটা এতটাই চালাকি করছে স্যাররা যে আমি প্রথমে নিজেও ধরতে পারি নাই, ঠিক আছে? আমি ক্যালকুলেশন করে কী ব্যাপার, মিলে না কেন, এত বড় হচ্ছে কেন? পরে দেখি ও মা, তারা এত চালাকি করছে, মানে এতটাই দুষ্টমি করছে যে লিমিটের বাইরে চলে গেছে, ঠিক আছে? তো আমরা এই অঙ্কটাকে মনে রাখবো, এবং এরকম টাইপের দুষ্টমি স্যাররা যে কোনো সময় করতে পারে। তো যখনই করুক না কেন আমরা জিনিসটা ধরে ফেলবো যে হ্যাঁ আপনি দুষ্টমি করছেন আমাদের সাথে। দেখো এই জিনিসটা প্রথমে আমাদের মাথাতে নাও আসতে পারে, তবে এরকম 2-1টা ম্যাথ প্র্যাকটিস করতে করতে মাথায় চলে আসবে। আমি বলতে ভাইয়া কী করছেন? দেখো আমি কিন্তু ওই যে আমাদের লিমিটের যে কিছু ধর্মাবলী ছিল সেখানে কিন্তু বলা ছিল যে লিমিট, তারপর যদি তোমার 2টা ফাংশন থাকে তো 2টা ফাংশনের মধ্যে আমি লিমিটটা দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো ব্যাপারটা এখানে এরকম করছে, দেখো x/sin x একসাথে রাখলাম, ইন্টু লিমিট x টেন্স টু 0 cos x প্লাস cos 2x কে আরেকসাথে রাখলাম, মানে x/sin x। এখন দেখো এই সূত্রটা আমি এখনো আসি নাই, পরে আসবে এই সূত্রটাতে। লিমিট x টেন্স টু 0 x/sin x, এটা মানে কিন্তু 1। যারা তোমরা একদিনও হইলো ডিফারেন্সিয়েট বা লিমিট করছো, এটা মানে 1 তোমরা জানো। এটা লেখা বা এটা লেখা একই কথা, উপরে sin x বাই x, এটার অ্যান্সার হচ্ছে 1, মানে একই কথা, উপরে নিচে লব চেঞ্জ হলে কোনো সমস্যা নাই। তার মানে দেখো আমি যদি এটাকে একটু সেপারেট করে নেই, তাহলে এখন আমি এই পুরোটা মানে কিন্তু 1 লিখতে পারবো। পুরোটা মানে কত লিখতে পারবো? 1 লিখতে পারবো। আর এখানে কি করব? ওই যে লিমিট বসা দেবো, লাপিতা রুজ চিন্তা করবো, এটা মানে ডিরেক্টলি 1। এখানে কোনো লাপিতা রুজ টুজ এখানে কোনো যায় আসে না, ডিরেক্টলি 1। এবার তুমি এখানে তাকায় দেখো, এখানে তুমি 0 বসাও, এখানে তুমি 0 বসাও, তাহলে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো তো। তুমি এখানে যদি 0 বসাও তাহলে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান কিন্তু বসা দেখানো যাবে না, সাব দেখে আবার ঝামেলা হবে। এখানে cos 20 ডিগ্রি না, cos 0 ডিগ্রি কিন্তু, তো আমরা এইভাবে কিন্তু বসা দেখাতে পারবো না। তাহলে আমাদেরকে ডিরেক্টলি চিন্তা করতে হবে, এখানে যদি 0 বসায় cos 0 ডিগ্রি মান কত হয়? 1। তারপর এই যে প্লাস বসাও, এখানেও কিন্তু cos 0 ডিগ্রি হবে, কত হবে? 1। 1 + 1 মানে কত? 2। অঙ্কের অ্যান্সার কিন্তু 2। তো অনেকে আবার তোমার এখানে ইনটু বা যাই হোক না উল্টাপাল্টা করে, তখন অ্যান্সার বলে 1, অ্যান্সার 1, অ্যান্সার 2। 1 আর 1 যোগ করলে 2, 2 কে 1 দিয়ে গুণ করলে কত হয়? 2 হয়। দেখছো কত জোস, তোমরা প্রত্যেকে অ্যান্সার বলে দিতে পারতেছো। 37। তোমরা বিশ্বাস করো না করে আমি জানি না, আমি ডিরেক্টলি একটা কথা বলতেছি, এই অঙ্কটা ভাই এতটা ইম্পর্টেন্ট, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই অঙ্কটা আসছে। আমি সাল লিখতে পারি না, এত সাল লেখা সম্ভব না, কারণ আমি মনে রাখবো আমি এখানে যত এক্সাম্পল দিই, কোনো বানানো এক্সাম্পল না, প্রতিটাই কোনো না কোনো ভার্সিটিতে আসা এক্সাম্পল, ঠিক আছে? ওকে, তো e⁻x - 1 ডিভাইড হচ্ছে x, এটা অ্যান্সার তো 1, এটা ডিরেক্টলি একটা ফর্মুলা। তো ফর্মুলা অ্যান্সার ডিরেক্টলি 1। তো এটা আমরা দেখবো যে লাপিতা রুজ দিয়ে কেমনে বের করে। ক্যালকুলেশন করে দেখবা 0/0 আসবে, এটা
জিরো বসাও, এখানে জিরো বসাও, ই নটের মান 1, 1 - 1 মানে 0, 0/0 আসছে। আসেন এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি। ই টু দি পাওয়ার এক্স এ করলে ই টু দি পাওয়ার এক্স এ হবে, -1কে করলে হবে 0 হবে, তো লেখার দরকার নেই, তাও লিখলাম। আর এক্স এ করলে কত হবে 1 হবে। পরবর্তী লাইনে চলে আসি। পরবর্তী লাইনে তুমি দেখো নিচে বসানোর জায়গায় না উপরে বসাবো। ই নটের মান কত হবে 1 হবে, ই নট ডিভাইড বাই নিচে 1 আছে, তা আমরা তো ই নট লিখতে পারবো না, কারণ মানটা বসানো দেখানো যাবে না। ই নটের মান কত, ডিরেক্টলি 1 বলবা, ডিভাইড বাই 1, 1/1 মানে কত হয় 1 হয়। দেখছো একবার ডিফারেন্সিয়েট, পরে হচ্ছে লিমিট বসাইছি। এবং এটা একটা ফর্মুলা, ডিরেক্টলি মুখস্থ রাখবা, ফর্মুলাটা ডিরেক্টলি মুখস্থ রাখবা, সহজ বাংলা কথা, ঠিক আছে? ও সেম অঙ্কই, হ্যাঁ আগের অঙ্কটা, এটা অ্যান্সার হচ্ছে 2, আগের অঙ্কটা এখানে দিচ্ছি আরেকবার। ওকে, আচ্ছা এই অঙ্কটাতে সমস্যা কি জানো, যে এটা অ্যাকচুয়ালি চেইন রুলস, তো চেইন রুলস তো আমি আজকে করাবো না, চেইন রুলস হচ্ছে পরের দিনে আসবে। তো এটা হলো চেইন রুলসের ম্যাথ, হ্যাঁ চেইন রুলস। তো যেহেতু এটা চেইন রুলসের ম্যাথ, তো এটা চেইন রুলসটা শিখলেই বেটার হয়। তবে তোমরা যে বাসায় প্র্যাকটিস করে এরকম বেশ কিছু ম্যাথ পাবা যেটা তোমার চেইন রুলসের মধ্যে পড়ছে। তো চেইন রুলসটা আমি তোমাকে ক্লিয়ার না করে যদি আমি তোমাকে এটা বুঝাই, তাহলে তোমরা অনেকে বুঝবা আবার অনেকে বুঝবা না। তো প্রথম কথা হচ্ছে এটা 0/0 ফর্মেটে থাকবে, আমি তোমাকে নর্মালি বুঝাই দিচ্ছি। হ্যাঁ তুমি এটা এখানে বসাবা, তুমি দেখবে এটা 0/0 আকারে হচ্ছে, 0/0 আকারে হচ্ছে। তো চেইন রুলসটা আমাদের আগামীকালের ক্লাসের টপিকস, বা তাও আমি তোমাকে হালকা একটু বুঝাবো, যতটুকু বুঝতে পারো ততটুকুই এনাফ তোমার জন্য। হ্যাঁ তো 0/0 হবে, তুমি ক্যালকুলেশন 0 বসে 0 বসাও, √3 - √3 নিচে 0 মানে 0/0 আকার হবে। তো এখন তোমাকে এটা ডিফারেন্সিয়েট করতে হবে, কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা কিন্তু প্রত্যেকে √x কে ডিফারেন্সিয়েট করতে জানি, যে √x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, ddx √x 1/2 √x, আমরা জানি। হ্যাঁ তো দেখো এখানে কিন্তু x নাই, আছে কত, √3 + x, তো এটা চেইন রুলসের মতো কাজ করবে। তো আমি সেম ভাবে এখানে লিখবো, দেখো লিমিট x টেন্ডস টু 0 1/2 √x ছিল, এই জন্য এখানে x হয়েছে, তো এখানে x নেই, আছে কত 3 + x। এরপরে এই ভেতরে যে আছে তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, অর্থাৎ এই যে 3 + x-টাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা আমি তোমাকে আগামী ক্লাসে ডিটেলস বুঝাবো, বাট এখন জাস্ট নর্মালি বলতেছি। এখানে যদি x এর জায়গায় 3 + x আছে, তো এই 3 + x কে আরেকবার ডিফারেন্সিয়েট করবা। হ্যাঁ এটা নেক্সট ক্লাসে আসবে। 3 + x এর ডিফারেন্সিয়েট করলে কি হবে, 3 কে করলে 0, x কে করলে 1, তারপরে সেটাকে গুণ আকারে লিখতে হবে, ইন্টু 1, হ্যাঁ মাইনাস, এটা হলো √x, তাহলে কি হবে 1/2 √x, এবং এই ভেতরে যে আছে তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাই এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, দেখো 3 কে করলে 0, -3 করলে কত, -1 হবে, ঠিক আছে, -1। আর নিচে কত আছে x, তাহলে করলে কত হবে 1 হবে। পরবর্তী লাইন 1টা বাদ দিয়ে দেবো, লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 1/2 √3 + x, 3 + x ইন্টু 1 এ ভ্যালু নাই, এই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে গেল, 1/2 √3 - হচ্ছে x। হ্যাঁ তো নিচে কিন্তু 1 এর ভ্যালু নেই, 1 আর রাখলাম না। এখন তোমরা আমাকে বলবো এখন কি করব, ভাই আমার লিমিট বসানো শেষ, ডিফারেন্সিয়েট করা শেষ, আবার লিমিট বসাইতে হবে, রিপিট লিমিট ডিফারেন্সিয়েট আবার লিমিট বসাই, এখানে বসাবো আবার এখানে বসাবো, ঠিক আছে। তাহলে বসালে কি হচ্ছে দেখো 1/2 √3, কেন 2 √3 হচ্ছে দেখো তো, কারণ এখানে কি প্লাস x, প্লাস কিন্তু এটা, তার মানে +0, তার মানে কি 2 √3 থাকতেছে, প্লাস 1/2 √3 থাকতেছে কিন্তু, কেন, কারণ হচ্ছে -x মানে -0টা বাদ, তার মানে 2 √3 থাকতেছে। তাহলে আমি যদি এখন 2 √3 যদি আমি এখন এখানে লসাগু নিয়ে নেই, তাহলে আমি উপরে পাচ্ছি 1 + 1, তার মানে দেখো 2/2 √3, তার মানে কাটাকাটি করলে কিন্তু 1/√3, তাহলে এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার, যে 1/√3 হচ্ছে অঙ্কের অ্যান্সার। আর ইয়াটা আমরা হচ্ছে নেক্সট দিনে বুঝবো, যে এই যে চেইন রুলসটা খুব ভালো মতন করে পৃথিবীর সব চেইন রুলস যেন আমরা করতে পারি, আগামীকালের ক্লাসে আমরা শিখবো, ঠিক আছে। এটাও সেম নিয়মে করব, তবে এটা এখানে আর দেখাবো না, সেম নিয়মে। এটা তোমার ln x, হ্যাঁ এটা তোমাকে ln x এর সাথে কম্পেয়ার করতে হবে, ln x এটা হচ্ছে 1/x, হ্যাঁ 1/x দিয়ে করতে হবে। পরবর্তীতে আবার তোমাকে 3 + x কে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা দেখাই দিই তোমাদেরকে, তাহলে পরে আবার কান্নাকাটি করবা যে এই অঙ্কটা কেন করা যায়নি। 1/x আমি নিয়ত করছিলাম যেটা করাবো না, জাস্ট লিখে রাখবো। ওকে দেখো এই পুরাটাকে তোমাকে x ধরতে হবে, ln x মানে কত হবে বলতো 1/x হবে, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে এটা তুমি লিমিট বসাবা, 0/0 পাবা, 0/0 কিভাবে 0/0, দেখো তুমি 0 বসাবা, তা ln 3 - ln 3 মানে কত 0, আর এখানে 0 বসালে 0, 0/0 আছে।
তাহলে এখন তুমি এটাকে লন এক্স সাথে কম্পেয়ার করবা, তাহলে 1/x। তো এখন এই ভেতরটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, 3 + x কে ডিফারেন্সিয়েট করলে 1 হবে। আর লন 3 হচ্ছে একটা ধ্রুবক, লন 3 একটা কি ধ্রুবক, তাই ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, 0। আর নিচে x করলে কত হবে, 1 হবে। হ্যাঁ, লিমিট x টেন্ডস টু হচ্ছে 0। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া চেইন রুলসটা বুঝবো কিভাবে? যখন তোমাকে ডিফারেন্সিয়েটটা বুঝাবো পরের ক্লাসে, কালকে ক্লাসে, তখন তুমি চেইন রুলস দেখলে যে না এটা তো চেইন রুলস, আপাতত একটু কষ্ট হবে। ওকে, পরবর্তী লাইনে গিয়ে তুমি কি করবে, লিমিটটা বসাবা। লিমিট x টেন্ডস টু হচ্ছে 0, 1/3 + x, আর তো কেউ নাই। এখন তুমি জাস্ট খালি এখানে লিমিটটা একটু কষ্ট করে বসিয়ে দাও, অ্যান্সার চলে আসবে। এখানে 0 বসায় দাও, তাহলে 1/3 আসবে, 1/3। একদমই সহজ, মানে চেইন রুলসের অঙ্ক আরও সহজ, চেইন রুলসের অঙ্ক আরও বেশি সহজ। সহজ লাগবে আগামীকালে চেইন রুলস বোঝার পরে, আজকে একটু কঠিনে লাগবে। এটা তোমরা নিজেরা করবা, ডু, বলে না যে ভাইয়া এটা কইরা দেন। কেন? কারণ e⁻x মান হচ্ছে 1, এই যে e⁻0 মান হচ্ছে 1, e⁻0 মান হচ্ছে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 থেকে 2 গেলে 0, নিচেও হচ্ছে 0, তাহলে মিলাই দিবে, কষ্ট পাওয়ার দরকার নেই, মিলাই দিবে। এখন তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে অ্যান্সারটা বের করে আনবে, ঠিক আছে? প্রতিটা যদি কাব্য ভাইয়া করে দেয় তাহলে আর তোমাদেরকে বড় হইতে হবে না, তোমাদের একটু বড় হওয়া লাগবে, ঠিক আছে? নিজেদেরকে একটু বড় হইতে হবে, নাহলে হবে না। বড় হও, মানুষ হও, নিজে করবা। এবার এটা আমি করে দিব যে এটা কি হবে। হ্যাঁ, চলো প্রথমত দেখো, এতক্ষণ ধরে 0 0 0 0 নিয়ে খুব কথা বলছিলাম, এবার 0 জায়গায় পাই দিয়ে দিছে, ওইখানে π/2 থাকতে পারে, ঠিক আছে? ভয় পাবো না আমরা, আমাদের একটু মুখস্থ রাখতে হবে। আমি তোমার ত্রিকোণমিতি শিখাইছি এটা, যে সাইন পাই এর মান হচ্ছে 0, আর এখানে দেখো পাই, এখানেও পাই বসাও, পাই মাইনাস পাই মানে কত হয়, 0 হয়, ঠিক আছে? তার মানে দেখো আমরা যদি এখানে পাই বসাই, সাইন পাইয়ের মান হচ্ছে 0, যদি না পারি তখন কি হবে, তখন তোমাকে আমি এই যে এটা দিয়েও শিখাইছি, এটা দিয়েও শিখাইছি, এটা দিয়েও শিখাইছি, এমনি শিখাইছি। তো যাই হোক, এটা আমাদের ত্রিকোণমিতি ক্লাসে আলোচনা ছিল, আপাতত মুখস্থই বলতেছি। তো সাইন পাই মানে হচ্ছে 0, আর পাই মাইনাস পাই মানে হচ্ছে 0, 0/0 আছে, তাহলে এখন কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। আসেন ডিফারেন্সিয়েট করি। লিমিট x টেন্ডস টু হচ্ছে পাই, দেখো সাইন x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, cos x হবে। পাই দেখো অনেকে ভয় পাই, আরে পাই থেকে ধ্রুবক রে ভাই, তাহলে ধ্রুবকে করলে কি হবে, 0 হবে। 0 মাইনাস হচ্ছে x মানে হচ্ছে 1। এখন আমি কি করব, এখন আমি আবারও হচ্ছে এখানে লিমিট বসাবো। তা আসেন লিমিট বসাই, নিচে লিমিট বসানোর জায়গা নেই, তাহলে উপরে আছে cos পাই। কারণ অনেকে বলে ভাই cos পাই এর মান ভুলে গেছে, কি আর করা, cos পাই এর মান ভুলে গেলে কিছু করার নাই, মুখস্থ রাখতে হবে। cos পাই এর মান হচ্ছে -1, ঠিক আছে? cos পাই মানে হচ্ছে -1, হ্যাঁ, -1। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে -1, নিচে হচ্ছে -1, কারাগারি করলে 1, অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে? এই যে অনেক অ্যান্সার বলে দিচ্ছে, একজন আবার লিখছে -1, না, -1/-1 মানে হচ্ছে 1। দেখো তুমি এখানে ভুল করতে পারো, cos পাই মান হয় 1 বলছো, আর নাহলে এখান থেকে ক্যালকুলেশন ভুল করছো, ঠিক আছে? 1 হবে অ্যান্সার। ওকে, তাহলে এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে লাপিটার রুলস, এবং এই লাপিটার রুলস দিয়ে তুমি পৃথিবীর সব ম্যাথ করে ফেলতে পারবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই, পৃথিবীর সব ম্যাথ সলভ করে ফেলতে পারবা। এক্সপোনেনশিয়াল ফর্ম, এই এক্সপোনেনশিয়াল ফর্মটাই তুমি শুধুমাত্র লাপিটার রুলস দিয়ে করতে পারবা না। আবারও বলতেছি, এক্সপোনেনশিয়াল এই টাইপটা তুমি হচ্ছে এর আগে যে টাইপটা শিখছো লাপিটার রুলস, ওইটা এই টাইপ দিয়ে করতে পারবা না, সম্ভব না, ঠিক আছে? তো এটা আমাদের আলাদা একটা ফর্মেট, টোটালি আলাদা টাইপ। ওকে, তো আমাদের এই টাইপটা দেখতে কীরকম, এই টাইপটার ফর্মেট কীরকম বা দেখতে কীরকম, মনে রাখবা যে এই টাইপটা হচ্ছে আমার সবসময়ের জন্য এরকম ফর্মেটের আর কি, যে 1 হবে, 0 হবে, তারপর ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে ই হবে, সবসময়ের জন্য ই হবে। এখন তোরা বলতে পারবে ভাই এটা জিনিসটা বুঝলাম না, বোঝার দরকার আমি বুঝাচ্ছি। দেখো এক্সপোনেনশিয়াল টাইপটা আমরা চিনবো কিভাবে, দেখো আগে চিনি। আমার এক্সপোনেনশিয়ালের মধ্যে এই জায়গাটাতে আমার x টেন্ডস টু ইনফিনিটিও থাকতে পারে, এই জায়গাটাতে আমার x টেন্ডস টু 0 থাকতে পারে, যে কোনো একটা টাইপ থাকতে পারে, লিমিট থাকতে পারে, হ্যাঁ। তবে প্রথম পদটা আমার অলওয়েজ 1ই থাকবে, প্রথম পদ কি থাকবে, 1। দেখো এটা হচ্ছে একটা ফর্মেট, এটা হচ্ছে একটা ফর্মেট, এটা একটা সূত্র, এটা একটা সূত্র। এখানে টেন্ডস টু ইনফিনিটি, টেন্ডস টু 0, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে পরীক্ষার সময়। বাট প্রথম পদটা আমার 1-এ থাকবে, প্রথম পদ কি থাকবে, 1-এ থাকবে, সহজ কথা। তাহলে ভাই দ্বিতীয় পদে কি থাকবে, দ্বিতীয় পদটা খুব মজার। কিরকম মজার, এইখানে দেখলে বুঝবে না, এখানে দেখো দ্বিতীয় পদে যদি আমার সাপোজ x থাকে, তাহলে আমার পাওয়ারে হবে x এর উল্টাটা। দ্বিতীয় পদে যদি x হয় তাহলে পাওয়ারে হয়ে যাবে x এর উল্টা কি হয়, 1/x। দ্বিতীয় পদে যদি আমার 1/x হয়, পাওয়ারে থাকবে হচ্ছে x, বুঝছো? এরকম ফরম্যাট। তুমি দেখো যে আমার এখানে আছে কি 1/x, আর এখানে ইনফিনিটি, তাহলে আমার পাওয়ারে কি আছে x। দেখো 1/x কে উল্টা করলে কি হয়, x হয়, মিলে গেছে।
এখানে কি আছে এক্স আছে, পাওয়ারে তাহলে কি থাকবে 1/x। তো যদি কখনো এরকম ফর্মেটে থাকে তাহলে অঙ্কের অ্যান্সার কি হবে, অলওয়েজ ই হবে, অঙ্কের অ্যান্সার কি হবে, ই হবে, ঠিক আছে। আবার তুমি দেখো যে এখানে এক্স আছে 1/x, তা যদি এরকম ফর্মেট থাকে তাহলে অ্যান্সার কি হবে, ই হবে। তার মানে আমরা মনে রাখবো যে আমাদের ফর্মেটটা ঠিক এরকমই হবে, প্রথম পদটা হচ্ছে 1, দ্বিতীয় পদে এক্স যুক্ত পদ থাকবে এবং সেটার উল্টে গিয়ে আমার পাওয়ারে থাকবে, এগুলো হচ্ছে আমার কি এক্সপোনেনশিয়াল ফর্ম, ঠিক আছে। তাহলে তার অঙ্কের অ্যান্সারটা আজীবন কি হবে, ই হবে। তবে ই এর উপরে এটা পাওয়ার কিন্তু 1 আছে, একটা 1 লেখা নাই, তবে ই এর পাওয়ারটা যে কোনো সময় চেঞ্জ হয়ে যেতে পারে। কিভাবে চেঞ্জ হবে বুঝবো কিভাবে, এখন আমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবো। শর্টকাটটা পরে, তোমাকে এই ফর্মটা দেওয়া আছে, এখন তুমি বলো ভাইয়া এটার সাথে তো কোনোভাবে আপনার এই ফর্মেটটা মিলতেছে না, একটু আগে যেটা শিখে আসলাম। আমি তো জানি মিলবে না, তো এত সহজ সারা কি এত বোকা যে তোমাকে মিলাই দিবে, তোমাকে মিলাইতে হবে, ঠিক আছে। তো আমরা এই অঙ্কটাকে এভাবে বলতে পারি, দেখো এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি, 1 প্লাস 1/5x, তুমি এই জিনিসটাকে একটু বুঝবা, ঠিক আছে, তারপরে তুমি অ্যান্সার করবা। 3x, এটার অ্যান্সার আমরা ডিরেক্টলি একবারে কিভাবে বলবো। তুমি একটু আগে শিখছিলা যে 1/x থাকবে, কি থাকবে 1/x থাকবে, তার মানে 5 ছিল না, 1/x পাওয়ারে থাকবে হচ্ছে শুধুমাত্র x। তুমি কিন্তু এর আগে এটা শিখছো যে x টেন্স টু 1 প্লাস 1/x, 1/x এর উল্টা হচ্ছে এখানে x। কিন্তু স্যাররা এবার দুষ্টুমি করে কি দিচ্ছে, এখানে 5, এখানে 3, পরীক্ষার ইচ্ছা করলে এখানে 7, এখানে 9, যে কোনো কিছু সংখ্যা দিতে পারে তাদের ইচ্ছা। বাট তুমি দেখো তো যে এই ফরম্যাটের সাথে এবার তুমি এটা মিল পাচ্ছ, হ্যাঁ ভাইয়া মিল পাচ্ছি, খালি কিন্তু ওই যে সংখ্যাগুলো মিল পাচ্ছি না, সমস্যা নাই, সংখ্যার সমাধানটা এখানে পেয়ে যাচ্ছ। কি দিছে দেখো, এত কিছু দেখা দরকার না, এটা দিকে তাকাও, অঙ্কের অ্যান্সারটা কি দেওয়া আছে দেখো, এটা শর্টকাট, ঠিক আছে, শর্টকাট বা মেইন নিয়ম তুমি এইভাবে করতে পারো পরীক্ষার হলো, কোনো সমস্যা নেই। অ্যান্সারটা হচ্ছে দেখো ই থাকবে, ই হচ্ছে চিরস্থায়ী, ওকে কেউ মারতে পারবে না। এখানে বলা হয়েছে এক্স এর সহগ ইন্টু 1/x এর সহগ, অথবা 1/x এর সহগ ইন্টু হচ্ছে এক্স এর সহগ, তোমাকে যে কোনো ফর্মেট দোক না কেন তুমি এইভাবে বলবা যে ই থাকবে দ্বিতীয় পদের সহগ ইন্টু হচ্ছে পাওয়ারের সহগ, সহজ হিসাব, ঠিক আছে, এটা বা দ্বিতীয় পদের সহগ কিন্তু কি পাওয়ারের সহগ। তাহলে দেখো আমি তোমাকে একদম সহজভাবে বুঝাই দিচ্ছি যে আমি যদি এটা মুছে দেই, আবার লিখতে হবে, সমস্যা নাই। তাহলে আমার কি আছে এখানে 1/1/5x আর এখানে কি 3x। তুমি দেখো এটার অ্যান্সার ই হবে, একটু আমি বিশ্বাস করি। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো যে এই জায়গাটাতে আমার 1/x, এই 1/x এর সহগ কত, অনেকগুলো ভাই 5, তাহলে তুমি বোকা, 1/5x বললাম, 1/x এর সহগ কত, তুমি বললা ভাইয়া 5, কেমনে 5 হয়, 1/x এর সহগ কি 5 মনে হচ্ছে নাকি 1/5 মনে হচ্ছে বলো তো, 1/5, তার মানে এখানে 1/x এর সহগ হচ্ছে 1/5, তাহলে 1/5 লিখবা এখানে, ইন্টু এখানে x এর সহগ কত 3 লিখবা, তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার 3/5, ঠিক আছে। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিতে পারি এখানে, দেখো তোমাকে আমি বললাম হচ্ছে লিমিট x টেন্স টু হচ্ছে ইনফিনিটি 1 প্লাস 1/6x তার উপর হচ্ছে 7x। তুমি অঙ্কের অ্যান্সার কি বলো তো, ই তো থাকবেই, এক্সপোনেনশিয়ালের মধ্যে ই মাস্ট। এবার বলো 1/x এর সহগ কত, বা 1/6, লেখো 1/6 ইন্টু x এর সহগ কত 7, তারপর অঙ্কের অ্যান্সার কত ই টু দি পাওয়ার 7/6, শেষ, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। আরেকটা অঙ্ক দেখি, একদম সেম, দেখো এটা অঙ্কের অ্যান্সার, আগে তুমি ই বলে দাও অ্যান্সার ই, এখানে কিন্তু এবার 0 আর এখানে তাহলে কিন্তু তোমার এই যে x তারপর হচ্ছে 1/x, দুটো একটু ভিন্নতা আছে। তা এখানে তুমি কাছে আসবে দ্বিতীয় পদের সহগটা কত ভাই, 5 লিখে দাও, ইন্টু 1/x এর সহগ কত ভাই, খুঁজে পাই না পাইলে একটা 1 আছে, তাহলে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার 5, শেষ। দেখো তো তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা, দেখছো অনেকে অ্যান্সার বলে দিচ্ছ, গুড, পরে অ্যান্সারটা একজন বলে দিচ্ছে। এখন এই ম্যাথ যদি আসে তখন একটু ভয় পেয়ে যাই, কেন ভয় পাই, কারণ ভাইয়া এটা তো ভাইয়া পাওয়ারটা যেন একটু কঠিন লাগতেছে, ভাইয়া কি করবো ভাইয়া বুঝতেছি না ভাইয়া, তোমাদের জন্য সহজ সমাধান আছে, কোনো চিন্তা নাই। কি করবো দেখো, লিমিট x টেন্স টু হচ্ছে 0 1 প্লাস 7x, তোমরা এটাকে দয়া করে সেপারেট করো, ভাই সেপারেট করতে পারি না, তাহলে আর কি করবা, 6-এ ভর্তি দিতে হবে, তাই না, যেহেতু 6 থেকে আমাদের বীজগাণিতিক জ্যামিতি বা বীজগাণিতটা শুরু হয়।
দেখো 6/x মানে 6/x থাকবে প্লাস 2x/x কাটাকাটি করলে 2, হ্যাঁ এটাই। তো এখন আমাদের অ্যান্সারটাকে আমরা কিভাবে চিন্তা করবো সেটা একটু দেখো, সেপারেট করে এটা পাইলাম। তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়ারা, যে আমি তোমাদেরকে যে সূত্রটা শিখাইছি সেই সূত্রের মধ্যে পাওয়ারের মধ্যে কি এক্স ছিল না, পাওয়ারের মধ্যে কি 1/x ছিল না? হ্যাঁ ভাইয়া ছিল। তো তার মানে মনে রাখবা যে আমার এই সূচকীয় ফাংশনে যে এখানে ছিল দ্বিতীয় পদ, সেই দ্বিতীয় পদে যা ছিল পাওয়ারে কিন্তু তার উল্টাটা ছিল, তাই নয় কি? হ্যাঁ ভাইয়া তাই তো। তাহলে মনে রাখবা যে যেইটার সাথে আমার এক্স থাকবে না সেটা বাদ। তুমি যদি এখানে দুইটা পদ চিন্তা করো তাহলে পরের যে পদটাতে এটাতে কোনো এক্স আছে না? নাই। অনেক সময় এটা প্রথমও থাকতে পারে। এই দুইটার মধ্যে একটাতে এক্স থাকবে, একটাতে এক্স থাকবে না। তাহলে যার সাথে এক্স থাকবে না তাকে তুমি মনে মনে বাদ দিয়ে দাও, ও বাদ। এখন তুমি বাকিটা নিয়ে চিন্তা করো। বাকিটা নিয়ে চিন্তা করলে ভাই অ্যান্সার আসবে না, ই আসবে অ্যান্সার। ই লিখে দাও অ্যান্সার। এরপরে তুমি দেখো এখানে সহগ কত 7, আর এখানে সহগ কত 1/x এর সহগ কত 6। আবার 1/6 বলে না, 1/x এর সহগ উপরে 6 আছে, তার মানে 6 e⁻42। অ্যান্সার হচ্ছে e⁻42। শেষ। দেখছো অনেক অ্যান্সার বলে দিচ্ছে e⁻42। গুড। বলো এটা 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 কি করবা? এটা আমি জাস্ট এক লাইন করে দেবো, লিমিট এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি 1 প্লাস এক্স বাই হচ্ছে এক্স মাইনাস এক্স। এটা তাহলে দেখো তো অ্যান্সারটা কি আসে। দেখো অ্যান্সারটা কি আসতেছে। তোমরা দেখো অ্যান্সার কি আসবে। খুব সহজ হবে, গুড, ই আসবে। দেখছো খুব ভয়ানক জিনিসটা, খুবই ভয়ানক অঙ্ক। এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি। এখন তুমি দেখো সেপারেট করো, 1/x, x/x কাটাকাটি করলে 1 হয়, তাহলে 1/x প্লাস হচ্ছে 1। আচ্ছা এখানে মাইনাস এক্স হবে না, হ্যাঁ এটা কিন্তু এক্স হয়ে যাবে। হ্যাঁ এটা এক্স হয়ে যাবে, কেন? কারণ আমি কিন্তু জিনিসটা কি উল্টায় দিচ্ছি না, এটাকে উল্টায় দিচ্ছি, এখানে এক্স। তাহলে দেখো তো যে এই জিনিসটা কি ঠিক এইভাবে লেখা যায় না, যেহেতু প্লাস আকারে আছে। তার মানে আমি আগে লিখবো হচ্ছে 1, পরে লিখবো প্লাস হচ্ছে 1/x। তাহলে এটাকে আমার সূত্র দাঁড়ায় গেল না, একদম ডিরেক্টলি ফর্মুলা না এটা আমার। না, ডিফারেন্সিয়েট স্কিপ করলে কোনো সমস্যা নাই, ডিফারেন্সিয়েট স্কিপ করলেও কোনো সমস্যা নেই। এবার চলে আসছে আমাদের পরবর্তী ম্যাথের মধ্যে। ওকে, যারা যারা ই বলতেছো একদম কারেক্ট। এর পরেরটা দেখো, এর পরেরটা একটু কঠিন, বাট এটা আমরা একবারে নিমিশেই সলভ করে ফেলতে পারবো। আমাকে বলা আছে লিমিট এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে? এক্স টেন্স টু হচ্ছে ইনফিনিটি। তো এরপরে তারা বলছে কি এক্স প্লাস এ ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস বি, তারপর কি আছে বলতো, এক্স আছে। তো এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এটাকে এক্স দিয়ে ভাগ করে দেবো। কি দিয়ে ভাগ করে দেবো? এক্স দিয়ে ভাগ করে দেবো প্রথমে। তাহলে হচ্ছে আমরা দেখো 1 প্লাস এ বাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস b/x, হ্যাঁ এটা। তারপরে কি আছে? x আছে। আমরা এখানে কি করলাম বলতো, সিম্পলি হচ্ছে আমরা এটাকে x দিয়ে হচ্ছে ভাগ করে ফেলছি। এরপরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে উপরে এটা নিচে নামাই দিব। ওকে, এরপরে হচ্ছে আমরা এখানে, আমি একবার দেখে নিই, ঠিক আছে গুড। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে আমরা x দিয়ে ভাগ করছি। এরপরে আমাদেরকে এখানে একটু ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ সেটা একটু বুঝে নিই আমরা। সেটা হচ্ছে 1 প্লাস 1/x/a ডিভাইডেড বাই 1 প্লাস 1/x/b। তোমরা বলতে পারো ভাই এখানে কি করলেন? কিছুই করিনি। দেখো যে এ যেহেতু উপরে আছে, a ইন্টু 1 গুণ আকারে আছে, এখানে a মানে একটা 1ও গুণ আছে, তার মানে আমি এটাকে একদম নিচে পাঠিয়ে দিচ্ছি। তার মানে অ্যাকচুয়ালি a কিন্তু উপরে আছে, এটা আমি আমার জন্য পাঠাইছি, আমার সুবিধার জন্য, ঠিক আছে? তাহলে এখানে যদি x/a হয় তাহলে মনে রাখবা আমার এখানেও x/a থাকতে হয়।
ঠিক আছে, নিয়ম আর কি, এক্স বাই এ থাকতে হবে। এখানে আমার যদি এক্স বাই বি আছে, আমার পাওয়ারে এক্স বাই বি থাকতে হবে। আর আমি এখানে এ বেশি নিচ্ছি, এখানে বি বেশি নিচ্ছি, তার মানে আমি পুরোটার মধ্যে ব্র্যাকেট দিচ্ছি, এখানে এ হবে ওই এক্স বাই এ, এখানে হচ্ছে আমার এ এক্সট্রা, এখানে বি, এখানে হচ্ছে বি এক্সট্রা। আচ্ছা, এইভাবে তোমরা যদি না বুঝো, আমি তোমাকে এইভাবে বুঝাবো না, আমি তোমাকে ডিরেক্টলি এটার অ্যান্সারটা মানে শর্টকাটটা আমি তোমাকে লিখে দিচ্ছি, তাহলে তোমাদের মধ্যে আর কোনো প্রেশার থাকবে না। পরের লাইনে, পরের স্লাইডে গিয়ে আমি তোমাকে শর্টকাটটা লিখে দিচ্ছি, তাহলে তোমার জন্য অ্যান্সার, মানে শর্টকাট মানে এটা অ্যান্সার, মানে শর্টকাট না, এটা সূত্র আর কি। হ্যাঁ, এটা সূত্র লিখে দিলে তুমি খুব দ্রুত জিনিসটা বুঝে ফেলতে পারবা। সূত্রটা আমি তোমাকে একটু লিখে দিই। লিমিট এক্স টেন্স টু যদি ইনফিনিটি থাকে এবং 1 প্লাস এ বাই এক্স ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস বি বাই এক্স যদি থাকে এবং তার উপরে যদি এক্স থাকে, সেসব অঙ্কের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এ মাইনাস হচ্ছে বি। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার ডিরেক্টলি। হ্যাঁ, ডিরেক্ট অ্যান্সার এটাই। তার মানে এখন দেখো যে আমার এটার সাথে এটা মিল আছে কিনা, এটার সাথে এটা মিল আছে কিনা। দেখো যে এই ফরম্যাটের সাথে আমার হচ্ছে এই ফরম্যাটটা মিল আছে কিনা, তারা একবার মিলাই দিবে, তোমাকে মিলাই দিবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, একদম মিলাই দিবে। তো যদি মিল থাকে তাহলে আমরা ডিরেক্টলি অঙ্কের অ্যান্সার বলবো ই টু দি পাওয়ার এ মাইনাস বি। হ্যাঁ, এখন তুমি দেখো এখানে এ আছে, এখানে বি আছে, তো তুমি ডিরেক্টলি বলবা এ মাইনাস বি। আর পরীক্ষার সময় তোমার এর জায়গায় তারা তোমাকে কিন্তু 2, 3, 4, 5 বা যে কোনো সংখ্যা দিতে পারে, তো তুমি জাস্ট তখন সেটা মাইনাস করে দিবা। অর্থাৎ মেইন কথা হচ্ছে আমাকে তাহলে এরকম একটা ফর্মেট দিবে, আমার প্রথম কাজ হচ্ছে এক্স দিয়ে ভাগ করে দেওয়া, এটা তো নিউ অঙ্ক, তুমি নতুন নিউ টাইপও চিন্তা করতে পারো একটা, তুমি আগেরটা থেকে একটু ভিন্নতর আছে। তো যদি আমার কখন এরকম ভাগ অবস্থা থাকে, ঠিক আছে, এবং এই ফর্মেটটা পুরোপুরি হচ্ছে আমার এই শর্টকাটের সাথে মিলে গেছে, শর্টকাটে বলা হয়েছে অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এ মাইনাস বি। তো আমরা ক্যালকুলেশন করলে আমরা এটাই পাবো, ই টু দি পাওয়ার এ আছে বি আছে, আর পরীক্ষার সময় এ আর বিটা জাস্ট তোমাকে চেঞ্জ করে দিবে, আর কিছুই না। আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে, কোনো এক্সচেঞ্জ হবে না, বাকি সবে সেম থাকবে। ওকে, আমরা এখন দেখবো এক্সক্লুসিভ কিছু শর্টকাট অনলি ফর এমসিকিউ। মানে দেখো একটু আগে আমরা লাস্ট প্লেস করলাম না, বললাম কিন্তু সব অঙ্ক লাস্ট প্লেসে করা সম্ভব, কিন্তু সেই লাস্ট প্লেস রুলসের অঙ্কগুলো আরও শর্টকাট এমনভাবে করা যায় যেটা আমরা শুধুমাত্র এমসিকিউর জন্যই ব্যবহার করব। এমন এখানে কিছু শর্ত দেওয়া আছে, দেখো এই শর্তগুলো বাইরে যাওয়া যাবে না, সব অঙ্কের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না। প্রথম শর্ত হচ্ছে জিরো হইতে হবে, বাট লাস্ট প্লেস রুলসে কিন্তু জিরো বলো, পাই বাই 2 বলো, পাই যে কোনো কিছু হইতে পারে। বাট এই অঙ্কের জন্য এক্সক্লুসিভ শর্টকাটের জন্য প্রথম শর্ত হচ্ছে লিমিট জিরো হইতে হবে, অন্য কোনো লিমিট হওয়া যাবে না, ইনফিনিটি বলো বা যাই বলো না কেন হওয়া যাবে না, জিরো হইতে হবে। এটা শুধুমাত্র কাদের জন্য প্রযোজ্য? সাইন, সাইন ইনভার্স, টেন, টেন ইনভার্স, ই টু দি পাওয়ার এক্স, লন এক্স প্লাস 1, অর্থাৎ এই কয়েকটা ফাংশনের জন্য শুধুমাত্র প্রযোজ্য, কদের জন্য প্রযোজ্য হবে না, কটের জন্য প্রযোজ্য হবে না, কারোর জন্য না, শুধুমাত্র কাদের জন্য প্রযোজ্য হবে? সাইন, সাইন ইনভার্স, টেন, টেন ইনভার্স, ই টু দি পাওয়ার এক্স আর লন, এদের জন্য প্রযোজ্য হবে, এর বাইরে কিছু না। তো যদি এইসবের জন্য প্রযোজ্য হয়, তাহলে তাদের অঙ্কের অ্যান্সারটা কি? অঙ্কের অ্যান্সার হচ্ছে এক্স এর সহগ ডিভাইড বাই হচ্ছে এক্স এর সহগ। শুধুমাত্র মনে রাখবে, বারবার বলছি, এটা শুধুমাত্র এক্সক্লুসিভ কিছু ম্যাথের জন্য, এবং বিশ্বাস করে এই ম্যাথগুলোর সংখ্যা অনেক বেশি, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখো সাইন 10 কোনো কজের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবে না, বারবারই বলতেছি, শুধু এই কয়েকটা নির্দিষ্ট ফাংশনের জন্য এই এক্সক্লুসিভ টাইপটা, ঠিক আছে। প্রথম অঙ্ক, এটা অঙ্কের অ্যান্সার হচ্ছে 5, বা তুমি লাস্ট প্লেস রুলস দিয়ে করো, অ্যান্সার পেয়ে যাবা 5। কিভাবে 5 বুঝলেন ভাইয়া? প্রথম কথা হচ্ছে এটা টেন্স টু জিরো দেওয়া আছে, আমি অঙ্কের অ্যান্সার বলছিলাম কি, দেখো যে এক্স এর সহগ বাই এক্স এর সহগ, তুমি দেখো তো এটা এক্স এর সহগ কত ভাইয়া 5, এই যে 5, এক্স এর সহগ কত 1, 5/1 মানে 5, এই যে 5, শেষ, ঠিক আছে। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কের মধ্যে সাইন আছে, 10 আছে, আমি কিন্তু বলছিলাম যে এই অঙ্কগুলো হচ্ছে সাইন 10, সাইন ইনভার্স 10 এদের জন্য প্রযোজ্য, তার মানে সাইন আর 10 আছে, তাদের সহগ কত ভাই? এ আর বি, তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে এ বাই বি, শেষ, ঠিক আছে। এইটা দিকে তাকাও, পুরো অঙ্কটা কাকে নিয়ে ভাই? সাইন আর 10 কে নিয়ে, এর বাইরে কেউ নাই, ঠিক আছে, এর বাইরে কেউ নাই। তাহলে অঙ্কের অ্যান্সার দেখো, এই যে সহগ কত 5, 5 বসাও, 2, 2 বসাও, 10 এখানে সহগ কত 3, 3 বসাও, মাঝখানে কি চিহ্ন? মাইনাস, মাইনাস বসাও, তাহলে উপরে হচ্ছে 3, নিচে হচ্ছে 3, 3/3 ইকুয়াল টু কত 1। কেন এভাবে করলাম? কারণ পুরো অঙ্কটা হচ্ছে সাইন আর 10 দিয়ে, আর কেউ দিয়ে আর কারোরই নাই। পরেরটা দেখো, পুরো অঙ্কটা সাইন আর 10, এর বাইরে কেউ নাই, তার মানে দেখো 2 আছে, 2 বসাও, সহগ আছে, সহগ রাখতে হবে, সহগ আছে, সহগ লিখতে হবে, ঠিক আছে, এই যে এটাও রাখতে হবে, কিন্তু 2 আর 5 এরা গুণ অবস্থায় আছে, মাইনাস 3,
ডিভাইডেড বাই যে 2 বসাও, ভেতরে 2 গুণ আকারে। তাহলে এখন ক্যালকুলেশন করো, 10 থেকে 3 গেলে 7, 4, অঙ্কের অ্যান্সার হচ্ছে কত? 7/4। শেষ। টেন ইনভার্স 2/x, আমি বলছিলাম টেন ইনভার্সের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এখানে 2, এখানে কত? 1, তার মানে অ্যান্সার হচ্ছে 2/1 ইকুয়াল টু কত হবে? 2। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার 2। বলো এই অঙ্কের অ্যান্সার কত? খুব কঠিন একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, বলো অ্যান্সার কত? বলো এটা অঙ্কের অ্যান্সার কত? ভেরি গুড, সবাই বলছো 1/3। আবার কেউ 3 বললো না, দেখো এটা সব কিন্তু 1, এটা অনেকে বাদ দেয় না। ভেরি গুড, যারা 1/3 বলছে ভেরি গুড। 1/3, এটা 1, এটা 3, শেষ অঙ্ক এখানে। আমি বলছি সরাসরি এমসিকিউতে চলে আসে এই সূত্রগুলো। আর এটা তোমাকে প্রথমেই বলছিলাম আমি, যে এটা তোমাকে সলভ করা দিচ্ছে অ্যান্সার 1, লাপিদার রুলস। এটা লাপিদার রুলসে করা যাবে। বিশ্বাস করো, এই দুটা সূত্র কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চিটাগাং ইউনিভার্সিটি কতবার যে দিয়েছে কল্পনার বাইরে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই অঙ্কে কতবার যে হিসাব নেয়। সো বাইরে সূত্র আকারে ডিরেক্ট মুখস্থ রাখা বলে দিছে। সূত্র আকারে প্রথম যেটা কম দেয়, এটা লেস ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা। সো আমরা এই দুটা প্রথমটা যদি করাই দিছি, পরেরটা তুমি সেমভাবে করলেও আসবে, বাট এটা সূত্র আকারে দয়া করে কষ্ট করে মুখস্থ রাখবা। তুমি দেখবে কোনো না কোনো ভার্সের কম পাচ্ছই, তখন আমার কথা মনে পড়বে। ওকে, তো এই ছিল আমাদের লিমিট। একটা কথা আমি এখানে স্পষ্ট করে বলে দিই, মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, দয়া করে ওগুলো কেউ দেখতে যায় না, কখনো আসবে না মূল নিয়মে অন্তরজ। ঠিক আছে, তো আমরা মূল নিয়মে অন্তরজটা দেখতে যাব না, আমরা হলাম তোমার নর্মালি যে আমাদের ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো আগামীকাল হচ্ছে আমরা আমাদের ডিফারেন্সিয়েশনের দিকে হাঁটা শুরু করব, এবং আমাদের কিন্তু অলরেডি সূত্র মুখস্থ আছে। তো দয়া করে যারা সূত্র মুখস্থ করো নাই ঠিক মতন, বাবারা আপুরা, তোমরা দয়া করে সূত্রগুলো মুখস্থ করে আসো, কারণ কালকে কিন্তু আবার সূত্র মুখস্থ করাবো না এখানে। কালকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের অর্ধেকটা করব, আবার পরের বুধবারে গিয়ে আমরা বাকি ডিফারেন্সিয়েশনের অর্ধেকটা গিয়ে করবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের লিমিট ও অন্তরীকরণের ক্লাস। তো যাও এখন সবাই গিয়ে ঘুম দাও, এবং একই সাথে হচ্ছে লিমিটের ম্যাথগুলো দয়া করে বই থেকে করতে যেও না। বইয়ের মধ্যে অনেক বড় 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 ম্যাথ আছে, যেগুলো তোমাদের ভার্সিটি পরীক্ষাগুলোতে কখনোই আসবে না। সো তোমরা যেটা করবে সেটা তোমরা লিমিটের প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো। প্রশ্ন ব্যাংকটা দেখবা, সবই পারবা, সবই পারবা, সবই পারবা। বিশ্বাস না হলে একটু প্রশ্ন ব্যাংকে লিমিটের পার্টটুকু শুধুমাত্র একটু সলভ করে দেখো। যদি না পারো তাহলে কার কান কাটা? আমার না তোমাদের, তোমারই কান কাটা হবে, কারণ দুই একটা অঙ্ক তো কমন পাবাই না, তাই না? তো সেটা তো নিজে থেকে ট্রাই করতে হবে। ওকে ভাইয়া আপুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে, টাটা।